বাংলাদেশ অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এক্সিস মেডিকেল স্কুলের নিয়মিত প্রব ভিত্তিক রিটেন সেশন নিয়ে আজকে আমরা ষষ্ঠ দিনের মতো চলে এসেছি। আজকে সেশনে হোস্ট হিসেবে আমি আছি সুচিস্মিতা ব্যানার্জি অর্ণা, এমএস সমরিতা মেডিকেল কলেজ, 4th ইয়ার, এবং আমাদের সাথে আমাদের স্পেশাল গেস্ট রয়েছে দেবেশ ঝা ভাইয়া। উনি অধ্যয়নরত আছেন রংপুর মেডিকেল কলেজে। এখন আজকে আমরা সরাসরি তাহলে ভাইয়ার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম সুস্মিতা আপু, আমি ভালো আছি and আশা করি যে আপনারাও ভালো আছেন। And যারা যারা এই ভিডিও দেখতেছেন, আমার ছোট ভাই বোনরা যারা সেশন অ্যাটেন্ড করতেছেন, তারা সবজন ভালো আছেন আর দোয়া করি যে সবজন সুস্থ আছেন। এন্ড আজকে যে হচ্ছে আমি হচ্ছে অ্যাক্সিস মেডিকেল পরিবারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাকে এই অপরচুনিটিটা দেয়া হচ্ছে, এই সুযোগটা দেয়া হয়েছে যে আমি এখানে ক্লাস নিতে পারবো এন্ড আমার কিছু জ্ঞানের কথাগুলা শেয়ার করতে পারবো। যেহেতু এটা আমি আশা করি যে এটার জন্য আমার ছোট ভাই বোনদের উপকার হবে এন্ড প্রফ পরীক্ষাতে এটার জন্য কিছু হেল্প হবে। তো আজকে সেশনটা আমরা শুরু করতে পারি আপু? জি ভাইয়া, তার আগে আমি বলে রাখতে চাই, আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। আমি এই কোশ্চেনটা ভাইয়ার কাছে পৌঁছে দেওয়ার ট্রাই করব। ভাইয়া, আমরা আজকে আমাদের সেশনটা শুরু করি। আচ্ছা, তাহলে আমি আজকে প্যাটার্নটাও ওই মতোই থাকবে। আজকে হচ্ছে হেমাটোলজি সেকেন্ড ডে আর ওভারঅল প্যাথোলজি হচ্ছে আজকে আহ 7th ডে। তো হচ্ছে এই যে আমরা একটা হেমাটোলজি ক্লাস তো করে ফেললাম, সেশন করে ফেললাম। আজকে হচ্ছে সেকেন্ড হেমাটোলজি সেশন। তো আজকে আমরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া থেকে শুরু করব, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রিলেটেড কোশ্চেন থেকে শুরু করব। তো আমার ক্লাসে স্লাইড আছে, আমি ওইটা শেয়ার করতেছি। ওই স্লাইডটাই দেখে হচ্ছে আমি আপনাদেরকে অ্যান্সার দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন টপিক হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তো কোশ্চেন হচ্ছে গিভ দ্য কজেস অফ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, or তারপরের কোশ্চেন গুলো আছে কজেস অফ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া ইন পিভিএফ, or কজেস অফ ম্যাক্রোসাইটোসিস এন্ড ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো আগে আমি কিছু ক্লারিফাই করতে চাই যে হচ্ছে ম্যাক্রোসাইট মানে কি। ম্যাক্রোসাইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি কাইন্ড অফ রেড ব্লাড সেল হুজ সাইজ ইজ মোর দ্যান 96 ফেমটোলিটার। মানে নর্মাল এমসিভি যেটা থাকে যে ওটা হচ্ছে 76 থেকে 96 ফেমটোলিটার, কিন্তু যদি 96 ফেমটোলিটার থেকে বেশি হয় তখন বলা হয় ম্যাক্রোসাইট। তো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া টু টাইপস আছে। দেয়ার টু টাইপস অফ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া. They are number one is macrocytic megaloblastic anemia, and number two is macrocytic normoblastic anemia. এই ম্যাক্রোসাইটটা হচ্ছে পিবিএফ এর মানে ব্লাডের জন্য, আর হচ্ছে ম্যাক্রো আর হচ্ছে ব্লাস্টটা হচ্ছে বোন ম্যারোর জন্য। তো এখানে ডিফারেন্সটা কি যে ম্যাক্রোসাইটিক মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে কি পাবো যে আমরা ব্লাড ফিল্মে ম্যাক্রোসাইট পাবো, কিন্তু হচ্ছে বোন ম্যারোতে মেগালোব্লাস্ট পাবো। বাট ফর ম্যাক্রোসাইটিক নর্মোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা ব্লাড ফিল্মে হচ্ছে ম্যাক্রোসাইট পাবো, কিন্তু বোন ম্যারোতে হচ্ছে নর্মোসাইট পাবো। তো এটা হচ্ছে ম্যাক্রোসাইটিক নর্মোব্লাস্ট classification, macrocytic anemia classification. Number one is macrocytic megaloblastic anemia. Number two is macrocytic normoblastic anemia. তো এখন আমি কজ বলতেছি দুইটারই। causes of macrocytic megaloblastic anemia. Number one হচ্ছে vitamin B12 deficiency. Number two হচ্ছে vitamin B9 or folic acid deficiency. So these two are causes of macrocytic megaloblastic anemia. এখন আসি causes of macrocytic normoblastic anemia. তো কজেস গুলো আমি বলতেছি, আপনারা নোট করেন। এটা অত টিপিক্যালি আসে না, আমরা যত দেখি তো ম্যাক্সিমাম তো ভাইটামিন B12 আর ভাইটামিন B9 ডেফিসিয়েন্সির কারণে, কিন্তু এটারও অনেক সিগনিফিকেন্ট। তো এর কজ গুলা হচ্ছে নাম্বার ওয়ান কজটা হচ্ছে পোস্ট হেমোরেজিক অ্যানিমিয়া, নাম্বার টু হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, নাম্বার থ্রি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, নাম্বার ফোর হচ্ছে ক্রনিক অ্যালকোহলিজম, নাম্বার ফাইভ হচ্ছে হাইপোথাইরয়েডিজম, নাম্বার সিক্সটা হচ্ছে
fish swarm fish tapeworm infestation, that is infestation by Diphyllobotrium latum, and 7th নাম্বারটা হচ্ছে যে স্কারভি। তো এইটা ছিল ম্যাক্রোসাইটিক ম্যাক্রোসাইটিক নর্মোব্লাস্টিক অ্যানিমিয়া। আমি আবার রিপিট করতেছি, নাম্বার 1 হচ্ছে পোস্ট হেমোরেজিক অ্যানিমিয়া, নাম্বার 2 হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, নাম্বার 3 হচ্ছে chronic liver disease, number 4 chronic alcoholism, number 5 hypothyroidism, number 6 হচ্ছে fish tapeworm infestation, that is infestation by Diphyllobotrium latum, and sixth হইছে যে স্কারভি। তো এটা কজেস অফ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া ছিল। তো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া জিজ্ঞেস করলে আপনারা যদি ভাগ করে লিখবেন ম্যাক্রোসাইটিক মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এন্ড ম্যাক্রোসাইটিক নর্মোব্লাস্টিক অ্যানিমিয়া, তো ভালো হবে, এটার জন্য ভালো মার্কস পাবেন। সরাসরি আপনারা বলবেন না, সরি সরাসরি আপনারা লিখবেন না, এটা ক্লাসিফাই করে লিখবেন, কিন্তু ভাইভাতে সরাসরি বললে ভালো, ইট ডিপেন্ডস অন টিচার, বাট রিটেনে হচ্ছে অবশ্যই ক্লাসিফাই করে লিখবেন। তারপরে কোশ্চেনে আসি আমরা, যে এখানে আছে তো আমরা কজেস অফ ম্যাক্রোসাইটোসিস ডিসকাস করে ফেললাম। আপনারা মনে রাখেন যে ম্যাক্রোসাইট মানে হচ্ছে এনি রেড ব্লাড সেল হুজ ভলিউম ইজ মোর দ্যান 96 ফেমটোলিটার। তো এখন সেকেন্ড নাম্বার কোশ্চেনে আসি, গিভ দ্য ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কথা বলতেছে ল্যাবরেটরি ডায়াগনোসিস, তো এখানে আমরা লিখবো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো নাম্বার 1 হচ্ছে অবভিয়াসলি যে কোনো অ্যানিমিয়া ক্ষেত্রে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেখানে আসবে টিসিডিসি ইএসআর হেমোগ্লোবিন পার্সেন্টেজ। তো টিসিডিসি ইএসআর অত ইম্পর্টেন্ট না, এখানে হেমোগ্লোবিন পার্সেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা করব হেমোগ্লোবিন পার্সেন্টেজ, যেটা হচ্ছে অবশ্যই 12 or 10, মানে যে এজ এন্ড সেক্স ওয়াইজ একটা লিমিট আছে, লোয়ার লিমিট আছে, তার থেকে নিচে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা সাথে সাথে পিভিএফ করব, পেরিফেরাল ব্লাড ফ্লুমে আমরা পাবো হচ্ছে শেপটা পাবো, আমরা সরি সাইজটা পাবো, আমরা পাবো হচ্ছে রেড ব্লাড সেল গুলা থাকবে ম্যাক্রোসাইটিক, মানে ওদের সাইজটা অনেক বড় বড় থাকবে, যদি স্পেসিফিক্যালি মেজার করতে গেলে 96 ফেমটোলিটার থেকে বেশি থাকবে। এর সাথে সাথে আমরা হচ্ছে যেহেতু এটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, তো এর জন্য হচ্ছে কজেস গুলা, এর কজ যে ভাইটামিন বি12 এন্ড ভাইটামিন বি9 ডিফিসিয়েন্সি, তো আমরা ফলিক অ্যাসিড এসএ এন্ড কোবালামিন এসএ করতে পারি, যেটা হচ্ছে স্পেসিফিক্যালি কজটা ডিটেক্ট করার জন্য। এর সাথে সাথে হচ্ছে যদি আরো মানে বাকি ইনভেস্টিগেশন গুলা ফিচারের উপরে ডিপেন্ড করবে, যেমন হচ্ছে যদি সিএলডি ফিচার গুলা আছে, সিএলডি ফিচার স্টিগমাটা অফ সিএলডি লাইক জন্ডিস আছে, পালমার ডুবোয়েটেন কন্ট্রাকচার আছে, পালমার ইরাইথ্রেমা আছে, তারপর হচ্ছে স্পাইডার নেভি আছে, সাইন্স অফ পোর্টাল হাইপোটেনশন আছে, হেমাটোমেসিস মেলানিয়া ফিচার গুলো আছে। তো আমরা সিএলডি রিলেটেড ইনভেস্টিগেশন গুলা করব, লিভার রিলেটেড ইনভেস্টিগেশন গুলা করব, ফর এক্সাম্পল ইউএসজি অফ লিভার এটসেট্রা। তো ওইদিকে একটু না গেলে ভালো, আপনারা মেনশন করবেন নাম্বার 1 ইজ হেমোগ্লোবিন, সাথে সাথে হচ্ছে পিভিএফ। পিভিএফ এর ফাইন্ডিংটা হবে যে আমরা ম্যাক্রোসাইটটা পাবো, সাথে সাথে আমরা ভাইটামিন বি12 এন্ড ফলিক অ্যাসিড এসএ করব। এর সাথে সাথে আমরা রেটিকুলোসাইট কাউন্টও করতে পারি, কারণ হচ্ছে যে রেটিকুলোসাইট কাউন্ট উইল ইনক্রিজ ইন হেমোলাইটিক অ্যানিমিয়াস or in case of post hemorrhagic anemias, because in these conditions the bone marrow will be stimulated for rapid production of red blood cells, due to which the immature blast forms will appear in peripheral blood. That's why আমরা এটাও করতে পারি। তো এটা ছিল, আপনারা যদি এটা লিখে দিবেন তো তাহলে ভালো হবে। আগে বেসিক ইনভেস্টিগেশন গুলা লিখবেন, বেসিক ইনভেস্টিগেশন মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন এন্ড পিবিএফ লিখবেন, ওর ফাইন্ডিং গুলা লিখে দিবেন। তারপর স্পেসিফিক ইনভেস্টিগেশন যেটা হচ্ছে ভাইটামিন বি9 এসএ, ভাইটামিন বি12 এসএ, তারপর ইনভেস্টিগেশনস ফর ক্রনিক লিভার ডিজিজেস, সাথে সাথে হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট, এগুলা লিখে দিলে ভালো হবে। তো স্লাইড নাম্বার 1টা মোটামুটি শেষ। এখন আসি আমরা নেক্সট স্লাইডে। এখন হচ্ছে সিলিং টেস্ট। তো হোয়াট ডু ইউ মিন বাই সিলিং টেস্ট? তো সিলিং টেস্টের একটু কথা বলি। সিলিং টেস্ট হচ্ছে স্পেসিফিক টেস্ট, স্পেসিফিক
এটা laboratory এটা which is done to detect megalobic anemia and it was. তো আমি সিলিং টেস্টের ডিটেইল কথা বলছি, যেহেতু একটু কনসেপ্ট ও ডিটেইল কথা বলা ইম্পর্টেন্ট। তো এখানে সিলিং টেস্টে কি হবে, আমরা আমি আগে স্টেপ বলতেছি। সবচেয়ে প্রথমে হচ্ছে 1 microgram of radioactive iodine with 1 glass of water, and the patient takes radioactive iodine with 1 glass of water সাথে microgram of normal সরি আমি রেডিও অ্যাক্টিভ আয়োডিন বলছি, রেডিও অ্যাক্টিভ আয়োডিন না, রেডিও অ্যাক্টিভ ভাইটামিন বি 12, সরি টং স্লিপ হয়ে গেছে, রেডিও অ্যাক্টিভ ভাইটামিন বি 12। সাথে সাথে আমরা 1000 মাইক্রোগ্রাম অফ নর্মাল ভাইটামিন বি 12টা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিব। তারপর 24 আওয়ার্স ইউরিনারি এক্সক্রিশন মেজার করব। যদি এটা 15% থেকে বেশি হয় ওটা নরমাল, যদি 15% থেকে কম এক্সক্রিশন হয়, মানে যতটুকু আমরা দিছি তার 15% থেকে কম এক্সক্রিশন হয়, তো তখন বুঝতে হবে যে ডিফিশিয়েন্সি হচ্ছে যে বডিতেই রিটেইন হয় ভাইটামিন বি 12 যেটা দিচ্ছি আমরা। তো এটা ফার্স্ট পার্টটা শেষ। আমি বললাম যে 1 মাইক্রোগ্রাম অফ রেডিওঅ্যাক্টিভ iodine with 1 glass of water and 1000 microgram of vitamin B 12 intramuscular, and we will measure 24 hours excretion. If it is less than 15%, then obviously it indicates there is vitamin B 12 deficiency. This was the first part. এখন সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টে কি হবে যে আমরা হচ্ছে এখন ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল দিব ভাইটামিন বি 12 সাথে সাথে, যেটা হচ্ছে স্টমাকে প্রডিউস হয়। অক্সিনটিক সেল অর প্যারাটাল সেল সিক্রিটস ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এন্ড ইফ যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল দেওয়ার পরে যদি এক্সক্রিশনটা নরমালাইজ হয়ে যায়, দ্যাট ইজ মোর দ্যান 5 or 10% হয়ে যায়, তখন আমরা ধরে নিব যে ও দ্য ডিফেক্ট ওয়াজ ইন stomach, that there was inadequate secretion of intrinsic factor of Castle, যার জন্য হচ্ছে বেশি বেশি করে রিটেন হচ্ছিল। তো আমরা যদি এক্সট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল এর দেওয়ার পরে যদি নরমালাইজেশন পাবো, দ্যাট ইজ এক্সক্রিশন মোর দ্যান 10% or 15% or 5, লেটস সে 5, স্পেসিফিক টু 5% থেকে বেশি এক্সক্রিশন হবে, তখন আমরা ডিসাইড করব যে ডিফেক্ট ওয়াজ ইন স্টমাক। বাট ইফ নট, if still it's less than 5%, then we have to assume that the defect is in intestine and there is failure of absorption of vitamin B 12 in terminal ileum. So causes may be tropical screws, celiac disease or any other malabsorptive conditions. তো এটা আশা করি যে আপনারা বুঝতে পারছেন সিলিং টেস্টটা। এটা ছিল সিলিং টেস্ট। তারপরে নেক্সট প্রশ্নতে আসি। এই স্লাইডটা শেষ, নেক্সট স্লাইডে যাই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, ওই টাইপ করতে পারবেন। এখন নেক্সট কোয়েশ্চেনে আসি, 4 নম্বর কোয়েশ্চেন। A male of 70 years presented with anemia, weakness and palpitation. He has history of partial gastrectomy 3 years back. What is your clinical diagnosis? What is its cause? তো it's obviously the case of anemia, যেহেতু এখানে অ্যানিমিয়া লেখছে কোয়েশ্চেনে, তো এটা আনডিনাইবলি অ্যানিমিয়া। তবে এরপরে অ্যানিমিয়া কি, অ্যানিমিয়া কোনটা, অ্যানিমিয়া তো অনেক আছে। তো এখানে হচ্ছে যে যেহেতু পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি কথা আছে, তো পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমিতে কি হবে, অক্সিনটিক সেল আর প্যারাটাল সেলটা নষ্ট হয়ে যাবে, মানে হচ্ছে ওইটাও ফেলে দেয়া যাবে। পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি মানে হচ্ছে যে এটা এমন একটা অপারেশন যেখানে হচ্ছে স্টোমাকের কিছু পার্টটা কেটে ফেলে দেওয়া হয় পার্মানেন্টলি। যেহেতু একটমি আছে, তো একটমি মানে হচ্ছে কেটে ফেলে দেওয়া, তো পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি মানে হচ্ছে স্টোমাককে পার্শিয়ালি কেটে ফেলে দেওয়া। তো স্টোমাক কেটে ফেলে দিলে তো এর সাথে সাথে হচ্ছে অক্সিনটিক সেল আর প্যারাটাল সেলটাও ফেলে যাবে, যার জন্য হচ্ছে ইনঅ্যাডিকুয়েট অর অ্যাবসেন্স অফ সিক্রেশন অফ এক্সট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল হবে, and এটার জন্য হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে, because there will be failure of absorption of vitamin B 12 in terminal ileum. Because for absorption of vitamin B 12 in terminal ileum, intrinsic factor of Castle is required. তো এটা হচ্ছে pernicious anemia case. So my diagnosis is pernicious anemia, morphologically megaloblastic anemia.
So it's the diagnosis, and the cause is the main cause is partial gastrectomy, which is mentioned in the question. তারপরে কোশ্চেন গুলো আছে 5 নম্বরে, a 48 years old male underwent partial gastrectomy 2 years back. Now he developed increasing weakness and convulsion. Examination reveals pallor of conjunctiva and palmar creases, as well as evidence of sensory peripheral neuropathy. What is your provisional diagnosis? What will be the hematological profile? তো ইটস দ্য সেম কেস, মানে 4 নম্বর কোশ্চেনের যেটা অ্যান্সার ছিল সেম অ্যান্সার হবে। দিস ইজ অলসো কেস অফ পার্নিশিয়াস অ্যানিমিয়া, মরফোলজিক্যালি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, and mechanismটা same যে due to gastrectomy, partial gastrectomy, there is lack of secretion of intrinsic factor of Castle. There is lack of secretion of intrinsic factor of Castle, due to which there is failure of absorption of vitamin B12. এখন এর সাথে সাথে নিউরোলজিক্যাল ফিচার গুলাও মেনশন করা আছে, কনভালশন আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি আছে। তো কি হয় যে যখন ভাইটামিন B12 ডেফিসিয়েন্সি হয় তখন তো তখন তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তো হবেই, এর সাথে সাথে নিউরোলজিক্যাল ফিচার গুলাও আসবে। ফর এক্সাম্পল, যদি ব্রেনের চিন্তা করি তখন ডিমেনশিয়া হবে, যদি স্পাইনাল কর্ডের চিন্তা করি তখন সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড হবে, যখন পেরিফেরাল নার্ভের চিন্তা করি তখন পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, স্পেশালি হচ্ছে সেন্সেশনটা লস হবে, সেটাও ইন স্পেসিফিক্যালি গ্লোভ এন্ড স্টকিং প্যাটার্ন। এন্ড এটা ছিল যে নিউরোলজিক্যাল ফিচার। তো আগের কোশ্চেনের এই কোশ্চেনটা সেম বাট ডিফারেন্সটা হচ্ছে যে পরের কোশ্চেনে নিউরোলজিক্যাল ফিচারও আছে। আরেকভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ভাইটামিন B12 এন্ড ভাইটামিন B9 এ কোনটা ডেফিসিয়েন্সি হলে বেশি সিভিয়ার হবে। তো অ্যানসার ইজ ভাইটামিন B12, বিকজ ভাইটামিন B12 ক্ষেত্রে আমরা নিউরোলজিক্যাল ফিচারও পাবো। ফর এক্সাম্পল, আমি আবার রিপিট করে দিচ্ছি, ব্রেনের জন্য ডিমেনশিয়া থাকবে, অপটিক নিউরোপ্যাথিও থাকতে পারে, মানে চোখগুলা একটু ভিজন লস হবে। তারপর স্পাইনাল কর্ডে সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড হবে, পেরিফেরাল নার্ভের জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, এন্ড লস অফ সেন্সেশন ইন গ্লোভ এন্ড স্টকিং প্যাটার্ন হবে। তো এটা ছিল হচ্ছে নিউরোলজিক্যাল ফিচার। তো আপনারা মেনশন করবেন যে হচ্ছে so the diagnosis is pernicious anemia, morphologically megaloblastic anemia, and এখন হেমাটোলজিক্যাল প্রোফাইল গুলা বলি। তো হেমাটোলজিক্যাল প্রোফাইল হচ্ছে অবভিয়াসলি hemoglobin will be decreased beyond the normal limit, যেহেতু 48 years old মেল আছে, তো আমরা বলবো hemoglobin will be decreased less than 12 gram per deciliter। সাথে সাথে আমরা যখন PBF করব, we will find macrocyte in PBF, but WBC cell lining and platelet lining will be okay. হাইপার সেগমেন্টেড নিউট্রোফিলও পাইতে পারি, বাট এটা অত সিগনিফিকেন্ট না। হাইপার সেগমেন্টেড নিউট্রোফিলটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে পাওয়া বলা ভালো, রিটেন লেখা স্পেসিফিক না। সাথে সাথে আমার পিভিএফ গেল, আমরা অ্যানিমিয়া মানে হিমোগ্লোবিন করলাম, পিভিএফ করলাম, এরপরে করব আমরা রেটিকুলোসাইট কাউন্টটাও একটু করলে ভালো। তো এটা ছিল বেসিক ইনভেস্টিগেশন ফর, এন্ড সিলিং টেস্ট করব এর সাথে সাথে। সিলিং টেস্টটা করলে আমরা জানতে পারবো যে আসলে কিসের জন্য। তো আমরা এখানে সিলিং টেস্ট পজিটিভ পাবো, এন্ড যখন আমরা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা ইউজ করব তখন ইমপ্রুভ হবে সিলিং টেস্ট, মানে এক্সক্রিশনটা, ভাইটামিন B12 এর এক্সক্রিশনটা কমবে, যার জন্য এটা অবভিয়াস যে কজ ইজ গ্যাস্ট্রিক কজ। সো যেহেতু এখানে গ্যাস্ট্রিকটমি কথা বলা আছে, এটা ছিল। এখন চলে আসি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে হচ্ছে নেক্সট স্লাইডটা হচ্ছে পর্নিশিয়াস অ্যানিমিয়া। তো আগের মতোই এখন আমি পর্নিশিয়াস অ্যানিমিয়ার ডেফিনিশন বলি। Pernicious anemia can be defined as condition in which there is decreased or absence of secretion of intrinsic factor of Castle by oxyntic cell or parietal cell of stomach, either due to autoimmune destruction or surgical removal of part of stomach containing the gland. মানে এই ডেফিনিশনটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল, আমি সিম্পলিফাই করে বলতে চাচ্ছি যে পর্নিশিয়াস অ্যানিমিয়া মানে এমন একটা অ্যানিমিয়া যেটা ভাইটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য হয়, এন্ড এটা হচ্ছে মেইন কজটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল টা
ডেফিসিট হওয়ার জন্য হয়, এন্ড মরফোলজিক্যালি আমরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াটা পাবো। তো এটা ছিল পার্নিশিয়াস অ্যানিমিয়া। মেইন কজটা হচ্ছে অটো ইমিউন কজ। ফর এক্সাম্পল যখন গ্রেভস ডিজিজ থাকে তো ওখানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন তো ফর্ম হয়, সাথে সাথে হচ্ছে অ্যান্টিবডি অগেনস্ট অক্সিন্টিক সেলুলার প্যারাটাল সেলটাও ফর্ম হয়, যার জন্য ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস হয়। ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস হওয়ার পরে ওখানকার অক্সিন্টিক সেল এন্ড প্যারাটাল সেলটা অ্যাট্রোফি হয়ে আর ডিস্ট্রাকশন হয়ে যাবে, যার জন্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা প্রডিউস হবে না, যার জন্য পার্নিশিয়াস অ্যানিমিয়া হবে। এখানে একটা কথা নোট করা ভালো যে ভিটামিন বি 12 and ভিটামিন বি 9 they are necessary for cell division of red blood cell, that is during division of chromatin during হচ্ছে telophase stage, anaphase and telophase stage, সরি মেটাফেজ এন্ড টেলোফেজ স্টেজ। তো এটার জন্য হচ্ছে ভিটামিন বি 12 এন্ড ভিটামিন বি 9 ইম্পর্টেন্ট ফর ডিভিশন অফ ক্রোমোজোম। আর যদি ডিভিশন হবে না ইন অ্যাবসেন্স অফ ভিটামিন বি 9 আর ভিটামিন বি 12, তখন ওই সেল মধ্যেই ডিভাইডেড মাল্টিপ্লাইড ক্রোমোজোমটা থাকবে, বাট সেলটা বড় হয়ে যাবে। তো এটাই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এন্ড পার্নিশিয়াস অ্যানিমিয়াটা হচ্ছে স্পেসিফিক when there is lack of intrinsic factor of Castle. এখন 2 নম্বর কোশ্চেনে আসি। A man of 60 years had parietal gastrectomy 3 years back. Now he developed paro, weakness, paresthesia. What is your provisional diagnosis? How can you confirm it? The case is same, আমি যেভাবে আগে ডিসকাস করছি। তো এটা pernicious anemia cause, morphologically megaloblastic macrocytic anemia। and এখানে প্যারেস্থেসিয়া কথা মানে হচ্ছে, প্যারেস্থেসিয়া মানে হচ্ছে যে এটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, মানে হচ্ছে ভিটামিন বি 12 এর জন্য হচ্ছে অ্যানিমিয়া তো হচ্ছে, সাথে সাথে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনও চলে আসছে। এন্ড হাউ ডু ইউ কনফার্ম ইট? ওই যে নাম্বার 1 হেমোগ্লোবিন এস্টিমেশন, নাম্বার 2 পেরিফেরাল ব্লাড ফিল্ম, in peripheral blood film we will find macrocyte, সাথে সাথে সিলিং টেস্ট, সাথে সাথে রেডিকুলোসাইট কাউন্ট, এটা করবেন। তারপর হচ্ছে 3 নম্বরে আসি। 70-year male anemia, weakness and palpitation, history of gastrectomy 3 years back। তো সেম কোশ্চেন, দিস ইজ দ্য সেম কোশ্চেন। আমি এটা ডিসকাস করে মানে ওইটাই লিখবেন যে পার্নিশিয়াস অ্যানিমিয়া হিস্টোলজিক্যালি হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, কজটা হচ্ছে গ্যাস্ট্রেক্টমি। এখন নেক্সট কোশ্চেনে নেক্সট তে আসি। প্লাস্টিক অ্যানিমিয়া, what are the causes of marrow aplasia? Give the laboratory diagnosis of plastic anemia। মানে এখানে ডিটেইলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা ডিসকাস করতে হবে। হোয়াট আর দ্য ফাইন্ডিংস ইন পিভিএফ এন্ড বোন ম্যারো অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তো আমি ডিটেইল ভাবে ডিসকাস করতে চাই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা। আগে ডেফিনিশনটা বলি। হোয়াট ইজ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া? Aplastic anemia is a condition characterized by pancytopenia in which there is aplasia or hypoplasia of bone marrow। মানে প্যানসাইটোপেনিয়া কথাটা নোট করেন। প্যানসাইটোপেনিয়াটা মানে হচ্ছে তিনটা কম্পোনেন্টই কমবে, ব্লাডের সেলুলার কম্পোনেন্টের তিনটা কম্পোনেন্টটাই কমবে, যেটা আরবিসিটাও কমবে মানে আমরা অ্যানিমিয়া পাবো, ডব্লিউবিসিটাও কমবে মানে আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া সরি লিউকোপেনিয়া পাবো, এন্ড প্লেটলেটটাও কমবে মানে হচ্ছে আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো। তো এখানে হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আমি আবার ডেফিনিশন রিপিট করতেছি। It is the clinical condition characterized by pancytopenia due to aplasia or hypoplasia of bone marrow। মানে হচ্ছে নর্মাল যে একটা থাকে বোন ম্যারো, তার থেকে হচ্ছে ম্যারো সেলস গুলা, ফর এক্সাম্পল ইরেথ্রয়েড লিনিয়েজের সেল, তারপর মাইলয়েড সিরিজের সেল, লিম্ফয়েড সিরিজের সেল, এই তিনটাই সেলটাই কমে যাবে মানে হাইপোসেলুলার হয়ে যাবে, যাকে বলা হয় অ্যাপ্লাসিয়া অফ বোন ম্যারো, অ্যাপ্লাসিয়া অর হাইপোপ্লাসিয়া অফ বোন ম্যারো। তো এটা ছিল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেফিনিশনটা শেষ। এখন একটু হচ্ছে কজেস বলার আগে আমি একটু কনসেপচুয়াল ভাবে অ্যাপ্রোচ করতে চাই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াকে। তো এখানে যেহেতু আরবিসি কমতেছে, তো আমরা অ্যানিমিয়া ফিচার পাবো। ফর এক্সাম্পল উইকনেস, হেডএক, ডিজিনেস, প্যালপিটেশন, এফর্ট ইনটলারেন্স, ব্রেথলেসনেস পাবো অ্যানিমিয়া ফিচার। নাম্বার 2 আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া ফিচার পাবো। ডব্লিউবিসি কাজ তো হচ্ছে ডিফেন্স মেকানিজম মেনটেন করা, বাট যদি থ্রোম্বোসাইটোপেনিয়া হয়ে যায় তখন তো ইনফেকশন হবে, তো আমরা ইনফেকশন ফিচার পাবো। ইনফেকশনের সবচেয়ে কমন ফিচার কি? ফিভার। তো আমরা ফিভার পাবো। নাম্বার 1 আমরা অ্যানিমিয়া পাবো, নাম্বার 2 ফিভার পাবো। এখন নাম্বার 3, ডিউ টু থ্রোম্বোসাইটোপেনিয়া
that is due to decreased platelet count, আমরা ব্লিডিং ম্যানিফেস্টেশন পাবো। মোস্ট কমনলি গাম ব্লিডিং যেটা হচ্ছে ম্যানিফেস্টেশন, এর সাথে সাথে আমরা স্কিনে পেটিচিয়া পারপুরা ইকাইমোসিস টাও পাইতে পারি। তো আমরা হচ্ছে তিনটা ফিচারটাই পাবো, মানে হচ্ছে ডিউ টু ডিক্রিজ আরবিসি এনিমিয়া 1, নাম্বার 2 টা হচ্ছে ডিউ টু ডিক্রিজ ডব্লিউবিসি অর থ্রোম্বোসাইটোপেনিয়া উই উইল গেট ফিভার, we will find the sign of fever. And number 3, due to thrombocytopenia, we will find bleeding manifestations, that is gum bleeding or petechiae purpura ecchymosis on skin. তো এটা ছিল aplastic anemia ক্লিনিক্যাল ফিচার। তো মনে রাখবেন, কনসেপচুয়ালি অ্যাপ্রোচ করবেন, মুখস্থ করার দরকার নাই। এখানে হচ্ছে আপনারা মনে রাখবেন অ্যাপ্লেসিয়া বোন ম্যারো হচ্ছে, যার জন্য তিনটা সেলটাই কমে যাচ্ছে, আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লেটলেটস। অল থ্রি সেলস আর ডিক্রিজিং, যার জন্য আমরা পাচ্ছি অ্যানিমিয়া, ফিভার এন্ড ব্লিডিং ম্যানিফেস্টেশন ডিউ টু ডিক্রিজড ইফেক্ট অফ আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লেটলেটস রেসপেক্টিভলি। তো এইটা হচ্ছে ফিচার, এর ছাড়া আর কোনো ফিচার থাকবে না। মানে হচ্ছে আর কোনো ফিচার বলতে গেলে কোনো লিম্ফ্যাডেনোপ্যাথি থাকবে না, কোনো অর্গানোমেগালি থাকবে না, কোনো লাম্প, কোথায় কোনো লাম্প থাকবে না, আর কোনো বোন পেন থাকবে না। লেট স্টেজে বোন পেন থাকতে পারে, বাট সিগনিফিকেন্টলি আর কিছু থাকে না, শুধু এই তিনটা থাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তো হোপফুলি আমি এই কনসেপ্টটা আপনাদেরকে, এরপরে আসি কজেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেটা ওর পরবর্তীতে কোশ্চেন ছিল, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তো প্রাইমারি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কজটা হচ্ছে ইডিওপ্যাথিক, মানে হচ্ছে এর কজটা আননোন, মানে কেমন হয়, কিভাবে হয়, কেমন ভাবে হয় বের করা নাই, সায়েন্টিস্টরাও জানে না, এন্ড কোন টেক্সট বই লেখা নাই, টেক্সট বই লেখা আছে ইডিওপ্যাথিক। সেকেন্ডটা হচ্ছে ইট ক্যান অকার অ্যাজ কনস্টিটিউশনাল সিনড্রোম কল্ড ফ্যানকোনিজ। তো প্রাইমারি টেস্টেস, এখন সেকেন্ডারির মধ্যে আসি। সেকেন্ডারির মধ্যে হচ্ছে হাইপোপ্লাসিয়া অর অ্যাপ্লাসিয়া অফ বোন ম্যারো মে অকার ডিউ টু নাম্বার 1 হচ্ছে harmful radiations like X-ray, UV rays, etc. Number 2 টা হচ্ছে drugs like chloramphenicol, sulfonyl urease, etc. Number 3 টা হচ্ছে chemicals like benzene and toluene. Number 4 টা হচ্ছে due to infection of viruses, মানে certain একটা ভাইরাস গুলা আছে, আমার ভাইরাসটা স্পেসিফিক্যালি বলতে পারতেছি না, তবে ভাইরাল ইনফেকশনটা অ্যাপ্লেসিয়াকে স্টিমুলেট করতে পারবে। এন্ড ফিফথ নম্বরে আছে প্যারক্সিমাল নকচার্নাল হেমোগ্লোবিন ইউরিয়া, মানে এই দুইটা খুবই ক্লোজলি অ্যাসোসিয়েটেড কন্ডিশন। প্যারক্সিমাল নকচার্নাল হেমোগ্লোবিন ইউরিয়া এন্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে ক্লোজলি অ্যাসোসিয়েটেড কন্ডিশন। এগুলা যতগুলো আমি বলতেছি এগুলা হচ্ছে ডেভিডসনের কথা। হেমাটোলজির জন্য হচ্ছে আমি বলতেছি যে রবিনস অত ভালো না। প্যাথোলজি, সিস্টেমিক প্যাথোলজি এন্ড জেনারেল প্যাথোলজির জন্য রবিনস ভালো, কিন্তু হেমাটোলজি অত ইলাস্ট্রেটিভ এন্ড ডিসক্রিপটিভ ভাবে লেখা নাই। তো হেমাটোলজির জন্য ডিগ্রুচি বই ফলো করবেন, এন্ড ডেভিডসনটা হচ্ছে ফিফথ ইয়ারের বই। তো এইগুলাও খুবই অথেন্টিক। তো আপনারা রিটেনে এগুলা লিখলে খুবই ভালো মার্কস আসবে। তারপর আসি ক্লাসিফিকেশন অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তো তিনটা একটা ক্লাসিফিকেশন আছে যাকে বলা হয় ক্যামিটা ক্রাইটেরিয়া, CAMITTA, ক্যামিটা ক্রাইটেরিয়া। ক্যামিটা ক্রাইটেরিয়া হিসাবে এখানে তিন ভাবে ক্লাসিফাই করা যায় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াকে: ভেরি সিভিয়ার, সিভিয়ার এন্ড নন সিভিয়ার। ভেরি সিভিয়ারে হচ্ছে নিউট্রোফিল কাউন্টটা লেস দেন 500 পার কিউবিক মিলিমিটার থেকে কমবে, and platelet count and WBC count will be less than 20,000 per cubic millimeter of blood. Whereas in very severe, neutrophil count will go below 200 per cubic millimeter and বাকি সেম থাকবে। নন সিভিয়ার মানে হচ্ছে যেখানে আরবিসি কাউন্টটা সরি নিউট্রোফিল কাউন্টটা হচ্ছে মোর দেন 500 per cubic millimeter থাকবে। এইগুলা দরকার নাই, তবে জানি রাখলে নলেজের জন্য ভালো, তবে ফোর্থ ইয়ারে লাগবে না। এরপরে আসি যে আমি হচ্ছে ডিফিনিশনটা ডিসকাস করলাম, কজেস ডিসকাস করলাম, ক্লাসিফিকেশন ডিসকাস করলাম। এর পরবর্তীতে কোশ্চেন গুলাতে যাই। তো এখানে আছে আপনারা দেখতে পারছেন ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া 2 নম্বর কোশ্চেনে। তো ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ অ্যানিমিয়া আমি বলে যাচ্ছি। নাম্বার 1,
হেমাটোলজিতে সব সময় সবচেয়ে কমন ইনভেস্টিগেশন নাম্বার 1 হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম উইথ সিবিসি উইথ কমেন্টস অন পিবিএফ। তো এখানে আমরা পাবো অ্যানিমিয়া পাবো, থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো, এন্ড সাথে সাথে আমরা সিবিসি উইথ কমেন্টস অন পিবিএফ এন্ড প্লেটলেট কাউন্টটাও করব। প্লেটলেট কাউন্ট হচ্ছে ভিন্ন একটা, এটা এটা সিবিসি মধ্যে আসে না। সিবিসি মধ্যে শুধু চারটা জিনিস আছে, টিসি, ডিসি, ইএসআর এন্ড হেমোগ্লোবিন পার্সেন্টেজ। তো এখানে টিসি টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি টা কমবে, ডিফারেন্সিয়াল কাউন্ট নরমাল থাকবে, ইএসআর বাড়বে, হেমোগ্লোবিনটা কমবে, রেড ব্লাড সেল কাউন্টটা কমবে, প্লেটলেট কাউন্টটা কমবে। পিবিএফ পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা পাবো নর্মোসাইটিক নর্মোসাইটিক সরি নর্মোক্রোমিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া পাবো। কারণ হচ্ছে যে এখানে একটা সেলের হিমোগ্লোবিন কন্টেন্টটা কম হবে না, শুধু নাম্বারটা কমবে। এন্ড আমরা ডব্লিউবিসি এর ডব্লিউবিসি সিরিজ এন্ড প্লেটলেট সিরিজের নাম্বারটাও কম পাবো, বাট এদের ডিস্ট্রিবিউশন এন্ড এদের মরফোলজিটা কোনো এফেক্টেড হবে না। এরপরে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ডিফিনেট ডিফিনেট ইনভেস্টিগেশন হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন। তো বোন ম্যারো স্টাডি করলে আমরা কি পাবো? বোন ম্যারোতে স্টাডি করলে আমরা নাম্বার 1 হাইপোসেলুলার পাবো, নাম্বার 2 মাইলয়েড ইরেথ্রয়েড রেশিও মে বি নর্মাল অর ডিক্রিজ, বাট এটা সিগনিফিকেন্ট না। সিগনিফিকেন্টটা হচ্ছে cellularity will be hypocellular, myeloid erythroid ratio normal, erythropoiesis depressed, granulopoiesis depressed, megakaryocyte decreased, সাথে সাথে absent parasite or absence of any kind of blast cells. But একটা ইম্পর্টেন্ট কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা লিখতেই হবে, আর যেটা না লিখলে অ্যান্সারটা কমপ্লিট হবে না, যে marrow will be replaced by large amount of fat. নরমালি হচ্ছে ম্যারো সেলস এন্ড ফ্যাটের রেশিও 1:1 থাকে, মানে হচ্ছে ম্যারো মধ্যে 50% সেল থাকে এন্ড 50% ফ্যাট থাকে। বাট ইন কেস অফ aplastic anemia the content of fat will increase. So ম্যারো অ্যাসপিরেশন সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইন্ডিংটা হচ্ছে যে হাইপোসেলুলার এন্ড ইনক্রিজড ফ্যাট ইন ম্যারো। তো আশা করি আমি ল্যাবরেটরি ফাইন্ডিংটা ক্লিয়ার করে দিছি। আবার রিপিট করি, নাম্বার 1 হিমোগ্লোবিন, নাম্বার 2 সিবিসি উইথ পিবিএফ, নাম্বার 2টা হচ্ছে প্লেটলেট কাউন্ট, নাম্বার 3টা হচ্ছে রেড ব্লাড সেল কাউন্ট, নাম্বার 4টা হচ্ছে পিবিএফ তো বলেই দিলাম। তারপর হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ফাইন্ডিং, নাম্বার 1 হাইপোসেলুলারিটি এন্ড নাম্বার 2 ইজ ইনক্রিজড ফ্যাট কন্টেন্ট। তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন নেক্সট কোশ্চেনে আসি, এটা ক্লিনিক্যাল কোশ্চেন। নাম্বার 1 শেষ, নাম্বার 2 শেষ, নাম্বার 3টাও শেষ। হোয়াট আর দ্য ফাইন্ডিংস ইন পিবিএফ? পিবিএফ এ ফাইন্ডিংসটা পাবো আমরা নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, বাট all other cell মানে number will be মানে only normal number of RBC, WBC and platelet will decrease, but morphology and distribution of WBC, that is differential count of WBC, will be normal. And bone marrow তে আমরা পাবো hypocellularity with increased fat. এখন 4 নম্বরে আসি। A boy of 11 years developed severe pallor and weakness. His blood picture shows hemoglobin 2%, মানে দেখেন কত কমে আসছে হেমোগ্লোবিন, and total count of WBC 500 cubic millimeter, মানে WBC টাও কমে গেছে, and platelet count হচ্ছে less than 12,000. নরমাল প্লেটলেট কাউন্ট হচ্ছে 1.5 লাখ to 4 লাখ, কিন্তু দেখেন এখানে কত কমে আসছে, 12,000 কমে আসছে। What is probable diagnosis? তো এখানে my provisional diagnosis aplastic anemia, and differential diagnosis হিসাবে রাখবো আমরা subleukemic acute leukemia, which is a kind, মানে একটা atypical kind of leukemia, মানে লিউকেমিয়াতে তো ডব্লিউবিসি বাড়ে কিন্তু কমতেও পারে, বাট এখানে ডিডি এর কথা নাই, ডিডি এর কথা এমনি বলে দিলাম। আপনারা লিখবেন না, শুধু প্রবাবল ডায়াগনোসিস লিখবেন। প্রবাবল ডায়াগনোসিস লিখবেনটা হচ্ছে মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ aplastic anemia. What are the expected findings in bone marrow? আমি আবার ডিটেলস রিপিট করতেছি বোন ম্যারোয়ে।
বোন ম্যারোতে আমরা পাবো নাম্বার 1 cellularity decreased, that is hypocellular. Number 2 myeloid erythroid ratio normal. Number 3 granulopoiesis depressed. Number 4 erythropoiesis depressed. Number 5 megakaryopoiesis megakaryocyte depressed. Number 6 no parasite. Number 7 no blast cell. And most importantly যেটা একটু হাইলাইট করে লিখবেন, যেটা সবচেয়ে নিচে লিখবেন, যে majority of marrow species are infiltrated by fat. এই কোশ্চেনটাও শেষ। এখন আসি নেক্সট স্লাইডে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া শেষ। এখন প্যানসাইটোপেনিয়া। What do you mean by pancytopenia? Write the important causes of pancytopenia. How will you investigate patient having pancytopenia? তো আমি প্যানসাইটোপেনিয়া কথা বলবো, আগে ডেফিনিশন, তারপর কজেস, তারপর ইনভেস্টিগেশন। আমি আগে যখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেফিনিশন বলছি তখন তো একটু প্যানসাইটোপেনিয়াকে এক্সপ্লেন করছি, যে তিনটা কম্পোনেন্টটাই কমে যাবে, আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লেটলেট, এই তিনটাই কমে। তবে আমি প্যানসাইটোপেনিয়া স্পেসিফিক ডেফিনিশন বলতেছি। It is the condition characterized by decrease in number of RBC W platelets. This is called pancytopenia. এখন causes of pancytopenia মধ্যে আসছি। নাম্বার কজ হচ্ছে অবভিয়াস, যেটা আমি একটু আগে ডিসকাস করলাম, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। নাম্বার 2 কজটা হচ্ছে সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া, মানে লিউকেমিয়াতে সব সেলগুলা কমবে বাট আর ডব্লিউবিসিটা বাড়বে, বাট অ্যাকিউট লিউকেমিয়াতে ডব্লিউবিসিটাও কমবে, মানে তিনটা কম্পোনেন্টটাই কমবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মতো। তো নাম্বার 2 হচ্ছে সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া। নাম্বার 3টা হচ্ছে মাইলোরোসিস। নাম্বার 4টা হচ্ছে মাল্টিপল মাইলোমা। নাম্বারটা হচ্ছে লিম্ফোমা। নাম্বার 6 হচ্ছে প্যাটিক কন্ডিশনস কালা আজার। নাম্বার 7টা হচ্ছে হাইপারস্প্লেনিজম। নাম্বার 8টা হচ্ছে ডিসেমিনেটেড টিউবারকুলোসিস। নাম্বারটা হচ্ছে এসএলই, কানেক্টিভ টিস্যু ডিজিজ লাইক এসএলই। আরো যদি আপনি চান তখন রিউমেটয়েড আর্থ্রাইটিস লিখে দিতে পারেন। তো আর বেশি বলবো না, এই 9টা 10টা আবার রিপিট করতেছি, নোট করে প্লিজ। নাম্বার 1 অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। নাম্বার 2 সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া। নাম্বার 3 হচ্ছে মাইলোফাইব্রোসিস। নাম্বার 4 হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। নাম্বার 5 লিম্ফোমা। 6 হচ্ছে প্যারাসাইটেশন লাইক কালা আজার। নাম্বার হচ্ছে নাম্বার 7টা হচ্ছে ডিসেমিনেসিস। নাম্বার 8টা হচ্ছে হাইপারস্পেরিজম। নাম্বার 9টা হচ্ছে আর এরপরে আপনারা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটাও চেক করে দিতে পারেন, কারণ হচ্ছে যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভিডসনে লেখা আছে যে ইট মে অলসো বি কজ অফ প্যানসাইটোপেনিয়া, এন্ড এর সাথে সাথে এসএলই এন্ড রিউমাটয়েড আর্থ্রাইটিসও লিখে দিতে পারবেন। তো এগুলা ছিল কজেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আশা করি আপনারা ফলো করতে পারছেন। এখন কজেস অফ প্যানসাইটোপেনিয়া। এরপরে আসছি আমরা ইনভেস্টিগেশনস। এখন ইনভেস্টিগেশনটা কিভাবে করব, যে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলা চিন্তা করে করব। নাম্বার 1 হচ্ছে আমরা সিবিসি করব। সিবিসি অবভিয়াসলি করব, সিবিসি উইথ পিবিএফ করবই। নাম্বার 1 সিবিসি তে পাবো আমরা যে টোটাল কাউন্টটা কমবে, এন্ড হেমোগ্লোবিনটাও কমবে, এন্ড পিবিএফ এ আমরা নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া পাইতে পারি, বাট নরমাল তিনটা মানে নাম্বার অফ অল থ্রি সেল উইল ডিক্রিজ ইন, মানে পিবিএফ এর এটা এভিডেন্সটা পাবো। এরপরে আমরা রেটিকুলোসাইট কাউন্ট করব, রেটিকুলোসাইট কাউন্ট উইল অলসো ডিক্রিজ। তারপর আমরা প্লেটলেট কাউন্ট করব, প্লেটলেট কাউন্ট উইল অলসো ডিক্রিজ। নোট করে নরমাল প্লেটলেট কাউন্ট হচ্ছে 1,50,000 to 4 lakhs per cubic millimeter of blood। তো এটা সাধারণ, তো 1 লাখ থেকে কমবে। এরপরে আমরা সিবিসি করলাম, প্লেটলেট কাউন্ট করলাম, আরবিসি কাউন্ট করলাম, রেটিকুলোসাইট করলাম, পিবিএফ করলাম। তো এটা আমরা করলাম। এরপরে মানে আমরা কি ক্লু পাবো তার হিসাবে আমরা প্রসিড করব। যদি আমরা মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর লিউকেমিয়াটা ডাউট করতেছি, তো আমরা অবশ্যই বোন ম্যারো অ্যাসপিরেশন করব। তো এটা ছিল হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য কেসেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, প্যানসাইটোপেনিয়া। তো আমি আবার রিপিট করতেছি। নাম্বার 1 কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ কমেন্টস অন পেরিফেরাল ব্লাড ফিল্ম।
নাম্বার 2 ইজ রেড সেল ইন্ডিসেস, সরি রেড সেল ইন্ডিসেস এখানে লাগে না, সরি। নাম্বার 1 ইজ কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ কমেন্টস অন পেরিফেরাল ব্লাড ফিল্ম, নাম্বার 2 হচ্ছে প্লেটলেট কাউন্ট, নাম্বার 3 হচ্ছে erythrocyte count, নাম্বার 4 হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট, নাম্বার 5 টা হচ্ছে বোন ম্যারো। তো আশা করি আপনারা ফলো করতে পারছেন এটা। তারপরে কোশ্চেনে আসি, একটা ক্লিনিক্যাল কোশ্চেনে আছে যে what do you mean by pancytopeniasis, important causes of pancytopeniasis, how will you investigate a patient having pancytopenia, blood picture শেষ। A male of 20 years presented with severe anemia, his PVF reveals pancytopenia, what laboratory investigation would you advise to the patient? তো ওই যে আমি বললাম যে এই পিভিএফ তো করে ফেলছে, আমরা সিবিসি করব, হিমোগ্লোবিন পার্সেন্টেজ করব, সাথে সাথে হচ্ছে আমরা রেটিকুলোসাইট কাউন্ট করব, প্লেটলেট কাউন্ট করব, সাথে সাথে আমরা বোন ম্যারো স্টাডি করব। তারপর হোয়াট আর দ্য ক্লিনিক্যাল presentations of case of pancytopenia, how will you diagnose, দেখেন 2 number question, how will you diagnose the case of pancytopenia, ওই আপনারা এখানে সিম্পটম সাথে সাথে ইনভেস্টিগেশন গুলা মেনশন করবেন, তো ডায়াগনোসিস হয়ে যাবে। এখন আমি সিম্পটম অফ প্যানসাইটোপেনিয়া বলতে চাচ্ছি। সিম্পটম অফ প্যানসাইটোপেনিয়া will be characterized by ওই যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যে ফিচার গুলা বলছি। নাম্বার ওয়ান হচ্ছে অ্যানিমিয়া, দ্যাট ইজ উইকনেস, ডিজিনেস, প্যালোর, which will occur due to decreased আরবিসি কাউন্ট। নাম্বার 2 টা হচ্ছে যে ফিভার, which will occur due to decreased WBC count, and number 3 টা হচ্ছে ব্লিডিং ম্যানিফেস্টেশন, which will occur due to decreased platelets। তো এটা ছিল প্যানসাইটোপেনিয়া ক্লিনিক্যাল ফিচার। তো ক্লিনিক্যাল ফিচার আমি আবার বলতে যাচ্ছি। নাম্বার 1 হেডেক, উইকনেস, ফটিগ, ইফর্ট ইনটলারেন্স, ব্রেথলেসনেস, মানে এই নাম্বার 1 মধ্যে এতটুকু সব লিখে দিবেন এক সিরিয়াল লাইন করে। নাম্বার 2 হচ্ছে ফিভার, নাম্বার 3 হচ্ছে গাম ব্লিডিং, ইকাইমোসিস, পরপুরা, পেটিচিয়া। তো এটাই। সাথে সাথে আমরা যদি ইফ প্যানসাইটোপেনিয়া ইজ ডিউ টু কালা আজার, তো আরো ফিচার গুলা পাবো, যেমন পিগমেন্টেশন পাবো। ইফ ইট ইজ ডিউ টু লিউকেমিয়া, দেন আমরা লিম্ফ্যাডিনোপ্যাথি ফিচার গুলা পাইতে পারি। ইফ ইট ইজ ডিউ টু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, দেন আমরা নিউরোলজিক্যাল ফিচার গুলা পাইতে পারি। ইফ ইট ইজ ডিউ টু SLE রিউমাটয়েড আর্থ্রাইটিস, দেন আমরা মেলার র্যাশ, ডিসকয়েড র্যাশ, ফটো সেন্সিটিভিটি, প্রোটিন ইউরিয়া, কনভালশন, এটসেট্রা পাবো, যেগুলা SLE এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলা। তো এটা ছিল। আর যখন আমরা হাইপারস্প্লিনিজমটা পাবো, তখন স্প্লেনোমেগালি থাকবে। এখন আমি একটু হাইপারস্প্লিনিজম কথা একটু বলতে চাই। এটা আপনাদের জন্য লাগবে না, তবে এটা কনসেপ্টের জন্য বলতে যাচ্ছি। হাইপারস্প্লেনিজম ক্যান বি ডিফাইন্ড অ্যাজ decrease in number of RBC, WBC and platelets with splenomegaly and compensatory hyperplasia of bone marrow, which gets corrected after splenectomy. তো 4টা কথা মেনশন করবেন। নাম্বার 1 হচ্ছে number pancytopenia, that is decreased RBC, the platelets, or any two of you থাকতে পারে, প্যানসাইটোপেনিয়া নাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, বাট সাধারণত তিনটাই কমবে। নাম্বার 1 প্যানসাইটোপেনিয়া, নাম্বার 2 স্প্লেনোমেগালি, নাম্বার 3 হচ্ছে কম্পেনসেটরি হাইপারপ্লেসিয়া অফ বোন ম্যারো, এন্ড নাম্বার 4 টা হচ্ছে it gets corrected after splenectomy. This condition is called hyperspleen. তো আপনারা এটা নোট করে রাখেন, আপনাদের এবারে জিজ্ঞাসা করা হতে পারে। এটা ফিউচার জন্য অনেক ইম্পর্টেন্ট, বোথ ফর মেডিসিন এন্ড সার্জারি। তো যে হাইপারস্প্লেনিজম কজ মধ্যে বলছিলাম, এই জন্য একটু ডিসক্রাইব করছি। তো মোটামুটি প্যানসাইটোপেনিয়াটাও শেষ। তো এখানে এই স্লাইডটা শেষ, আমরা নতুন স্লাইডে যাই। নতুন স্লাইড হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া ক্লাসিফিকেশন জিজ্ঞেস করা আছে। তো আসসালামু আলাইকুম ক্লাসিফাই, ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া একজন হচ্ছে কমেন্টে একটা কোয়েশ্চেন দিয়েছে যে রেটিকুলোসাইট কেন দেখা হয়, যদি একটু রিপিট করতেন। মানে আমাদের ফ্রেন্ড হামিম তাসিন, ও হচ্ছে এই কোয়েশ্চেনটা আচ্ছা করেছে। আচ্ছা, রেটিকুলোসাইটটা কি? রেটিকুলোসাইটটা হচ্ছে ইনচিওর আরবিসি। নর্মাল রেটিকুলোসাইট লেভেলটা হচ্ছে 0.2 to 2%। মনে রাখ, রেটিকুলোসাইট is one of the developmental stages of RBC, মানে seventh stage. It is the seventh stage of RBC development, which is just formed before maturation of RBC, and এর নর্মাল ভ্যালুটা হচ্ছে 0.2 to 2% অফ টোটাল ব্লাড সেল। এখন রেটিকুলোসাইটের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? যখন হচ্ছে হেমোরেজ হবে ওর হেমোলাইসিস হবে, ওর কোনো কারণে ম্যারোটা স্টিমুলেট হবে, any cause any cause any factor which stimulates marrow will cause reticulocytosis, that is will cause increase in reticulocyte count. For example, আমি একটা এক্সাম্পল দিতে চাই। একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, ওখানে খুবই ব্লাড লস হলো, ধরেন যে 15%, 10% ব্লাড লস হলো, মানে শকের ফার্স্ট স্টেজটা এটাই আছে, মানে কম্পেনসেটরি স্টেজটাই আছে। তো তখন কি হবে, এখানে তো আরবিসি ডিফিশিয়েন্ট আছে, তো ম্যারো স্টিমুলেট হবে। ম্যারো স্টিমুলেট হওয়ার কারণে ম্যারোতে রেটিকুলোসাইট রেটিকুলোসাইটটা ফর্ম বেশি বেশি করে হবে। এন্ড বডিতে তো দরকার আছে যে আরবিসিটা পাঠায়, যেহেতু অক্সিজেন ক্যারি করতে লাগে আরবিসিটা। তো ওই রেটিকুলোসাইট কাউন্টটাই ফুল ম্যাচুরেশন হওয়ার আগে ব্লাডে চলে আসবে। কারণ হচ্ছে যে দেয়ার ইজ ডায়ার নিড ফর RBC or any oxygen carrying cell. So রেটিকুলোসাইট কাউন্টটাই ম্যাচুরেশন জন্য তো টাইম, বডিকে তো ইনস্ট্যান্টলি, তো এই হচ্ছে ইনস্ট্যান্টলি রেটিকুলোসাইটটা হচ্ছে ব্লাড ফিল্মে মানে পেরিফেরাল ব্লাডে চলে আসবে, which we will get reticulocyte in PVF, মানে হচ্ছে যে we will get reticulocyte when there is hemolytic anemia, is post hemorrhagic anemia, or when there is stimulation due to erythropoietin injection, or when there is marrow stimulation, or when there is recent, মানে patient is suffering from anemia from a long time, for let's say for 3 months 4 months, but when we give folic acid in B12 more then তখন আমরা রেটিকুলোসাইটটা পাবো। তো এটা ছিল রেটিকুলোসাইট কাউন্ট, মানে কাউন্টের ইম্পর্টেন্সটা। এন্ড আমি প্যানসাইটোপেনিয়াতে রেটিকুলোসাইট কাউন্ট কেন করব, যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ক্ষেত্রে একটু রেটিকুলোসাইট কাউন্টটা বাড়তে পারে। তো এটা আছে কিনা, মানে এমনিতে এটাও তো ইম্পর্টেন্ট না, রেটিকুলোসাইট কাউন্টটা প্যানসাইটোপেনিয়া এন্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার জন্য অত ইম্পর্টেন্ট না, সিবিসি করলেই হবে। এন্ড বোন ম্যারো ইম্পর্টেন্ট, বাট রেটিকুলোসাইট কাউন্টটা একটু সাপোর্টিভ আছে। তো আশা করি যারা কোশ্চেন জিজ্ঞাসা করছেন আপনাকে অনেক থ্যাংক ইউ, এন্ড আশা করি যে আপনি বুঝতে পারছেন। তো উইদাউট এনি ডিলে, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। Without any delay, let's proceed to hemolytic anemia. To classify hemolytic anemia, give the etiological classification of hemolytic anemia. তো আমি এই দুইটা কোশ্চেন একসাথেই ডিসকাস করতে চাই। Classify hemolytic anemia. We will classify hemolytic anemia broadly into two categories. Number one হচ্ছে hemolytic anemia due to intracorpuscular defect, and number two হচ্ছে hemolytic anemia due to extra corpuscular defect, মানে intracorpuscular defect and extra corpuscular defect, এই দুইটা হচ্ছে ব্রডলি। এখন আমি intracorpuscular defect এর কথা বলবো। hemolytic anemia due to intracorpuscular defect can be further divided into congenital and acquired. Further, congenital মধ্যে আমি বলতেছি hemolytic anemia due to membrane defect, enzyme defect, and hemoglobin defect. And acquired মধ্যে বলতেছি আমরা paroxysmal nocturnal hemoglobinuriria. আমি আবার প্রথম থেকে রিপিট করতে চাই, যেহেতু একটু কমপ্লিকেটেড, তো আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন, আপনারা নোট করেন। নাম্বার ওয়ান হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট এন্ড এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট।
এখন এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট একটু সাইডে রাখে, এখন ইন্ট্রা কর্পাসকুলার ডিফেক্ট মধ্যে আসি। ইন্ট্রা কর্পাসকুলার ডিফেক্ট ক্যান বি ফার্দার ক্লাসিফাইড ইনটু কনজেনিটাল এন্ড অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড মধ্যে পাচ্ছি আমরা প্যারক্সিমাল নকটার্নাল হেমোগ্লোবিন ইউরিয়া, এন্ড কনজেনিটাল মধ্যে পাচ্ছি আমরা হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু মেমব্রেন ডিফেক্ট, এনজাইম ডিফেক্ট এন্ড হেমোগ্লোবিন ডিফেক্ট, এই তিনটা। এখন মেমব্রেন ডিফেক্ট মধ্যে আসতেছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হেরিডিটারি স্টোম্যাটোসাইটোসিস, হেরিডিটারি ইলেপ্টোসাইটোসিস। আপনারা আশা করি লিখতে পারছেন, আমি স্লোলি বলতেছি। হেরিডিটারি স্টোম্যাটোসাইটোসিস, হেরিডিটারি ইলেপ্টোসাইটোসিস এন্ড হেরিডিটারি স্টোম্যাটোসাইটোসিস, ইলেপ্টোসাইটোসিস এন্ড স্টোম্যাটোসাইটোসিস, ইলেপ্টোসাইটোসিস, এই দুইটা লিখলেই হবে। এখন আসি হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু হিমোগ্লোবিন ডিফেক্ট। হিমোগ্লোবিন ডিফেক্ট মধ্যে আবার আমরা কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ মধ্যে হেমোগ্লোবিনোপ্যাথিস এন্ড কোয়ান্টিটেটিভ মধ্যে থ্যালাসেমিয়া। এখন হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু এনজাইম ডিফেক্ট। এনজাইম ডিফেক্ট মধ্যে ডিউ টু গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডিফিসিয়েন্সি এন্ড পাইরুভেট কাইনেজ ডিফিসিয়েন্সি। এখন ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্টটা শেষ, মানে ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট মধ্যে কনজেনিটাল ছিল, অ্যাকোয়ার্ড ছিল, অ্যাকোয়ার্ড মধ্যে প্যারক্সিমাল নকটার্নাল হেমোগ্লোবিন ইউরিয়া ছিল, এন্ড কনজেনিটাল মধ্যে ডিউ টু মেমব্রেন ডিফেক্ট, এনজাইম ডিফেক্ট এন্ড হেমোগ্লোবিন ডিফেক্ট ছিল। আমি ওগুলা এক্সাম্পল গুলা বলে দিছি। এখন হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট শেষ। এখন নতুন হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। এখানে আবার আমরা ক্লাসিফাই করতে পারবো ইমিউন মিডিয়েটেড এন্ড নন ইমিউন মিডিয়েটেড। ইমিউন মিডিয়েটেড মধ্যে বলতেছি congenital hemolytic anemia of newborn, congenital hemolytic anemia due to cytotoxic drugs, and hemolytic anemia mediated by antibody, that is warm and cold antibody. তো ইমিউন মিডিয়েটেডটাও শেষ। এখন নন ইমিউন মিডিয়েটেড মধ্যে আসতেছি। নন ইমিউন মিডিয়েটেড মধ্যে লিখবেন আপনারা মেকানিক্যাল, ফর এক্সাম্পল মিট্রাল স্টেনোসিস। নাম্বার 2 হচ্ছে মার্চ হেমোগ্লোবিন ইউরিয়া, মানে হচ্ছে সোলজার, স্পেশালি সিন ইন সোলজার, যারা বেশি বেশি মার্চ করে, ওদের প্যারেড থাকে না, ক্যাডেটদের হচ্ছে প্যারেড থাকে, তো ওরা হচ্ছে বেশি বেশি মার্চ করে, তো ওর জন্য হচ্ছে হেমোলাইসিস হইতে পারে। তো আশা করি যে আমি ক্লাসিফিকেশনটা আপনাদেরকে ভালো করে ডেলিভার করতে পারছি, ক্লাসিফিকেশন অফ হেমোলাইটিক অ্যানিমিয়া। এরপরে নেক্সট কোশ্চেনে আসি। Classify hemolytic anemia. Give the etiological classification of hemolytic anemia. Narrate the features of hemolysis found in PBF, or write the general evidence of hemolysis or laboratory features of hemolysis, or give the blood picture of hemolytic anemia. তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, both for written and viva, and not only for exam, for practical life and for medicine and surgery or pediatrics, wherever you go. তো নোট ডাউন, এটা সারা লাইফে কাজ লাগবে। 3 পয়েন্টস, মেইন 3 পয়েন্টস ফিচার্স অফ হেমোলাইসিস। নাম্বার 1 হচ্ছে ইনক্রিজড বিলিরুবিন লেভেল, নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে ইনক্রিজড রেটিকুলোসাইট কাউন্ট। নরমাল রেটিকুলোসাইট কাউন্ট আমি বলে ফেলছি 0.2 to 2%. If it is above 2%, then it is suggestive of hemolysis. Number 1 increased bilirubin, number 2 হচ্ছে increased reticulocyte count. Normal bilirubin levelটা হচ্ছে less than 1 milligram per deciliter, and 1 to 3 milligram per deciliter টা হচ্ছে latent jaundice, and if it is more than 3 gram per deciliter, then milligram per deciliter, then it is clinical jaundice. তো আপনারা লিখবেন হচ্ছে bilirubin level more than 3 milligram per deciliter, 1. Number 2 হচ্ছে reticulocyte count more than 2%, and number 3 findings of PBF. We will get some certain specific finding in PBF, that is we will find number 1 is target cell, number 2 is cystocyte, that is fragmented RBC, number 3 is teardrop cell, and number 4 is normoblast, that is nucleated red blood cell. আশা করি আপনারা লিখতে পারছেন। আমি আবার একটু রিপিট করি যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে
increased bilirubin level more than 3 milligram per deciliter. Number 2 হচ্ছে increased reticulocyte count more than 2%. And number 3 টা হচ্ছে features of hemolysis in PBF, that is we will found cells like target cell, cystocyte, that is fragmented RBC, তারপর হচ্ছে নিউক্লিয়েটেড রেড ব্লাড সেল এন্ড টিয়ার ড্রপ সেল। তো আশা করি আপনারা নোট করেছেন, আমি রিপিট করে বলছি। তো হেমোলাইটিক অ্যানিমিয়া এই স্লাইডটাও শেষ। এখন আসি ডব্লিউবিসি এন্ড লিউকেমিয়াতে। মেনশন দ্য সেলস ইন স্টেপস অফ গ্র্যানুলোপোয়েসিস। এখন গ্র্যানুলোপোয়েসিসের কথা বলেছি। গ্র্যানুলোপোয়েসিস হচ্ছে স্পেসিফিক্যালি গ্র্যানুলোসাইট জন্য। আপনারা জানেন যে ডব্লিউবিসি ইজ ক্লাসিফাইড ইনটু গ্র্যানুলোসাইট এন্ড অগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোপোয়েসিসটা হচ্ছে ইটস ফর গ্র্যানুলোপোয়েসিসটা হচ্ছে ইটস ফর গ্র্যানুলোসাইট, দ্যাট ইজ ফর নিউট্রোফিল, বেজোফিল এন্ড ইওসিনোফিল। তো আমি এদের কথা বলতেছি। নাম্বার 1 হচ্ছে প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল থাকবে, এটা কমন, পিএইচএসসি, প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল, নাম্বার 1। তারপর আসবে কলোনি ফর্মিং ইউনিট গ্র্যানুলোসাইট, আপনারা নোট করেন। নাম্বার 1 পিএইচএসসি, নাম্বার 2 হচ্ছে সিএফইউ-জি, দ্যাট ইজ কলোনি ফর্মিং ইউনিট গ্র্যানুলোসাইট। তারপর আসবে ইরাইথ্রোব্লাস্ট, সরি ইরাইথ্রোব্লাস্ট না, হচ্ছে মাইলোব্লাস্ট। তারপর আসবে প্রোমাইলোসাইট, মাইলোসাইট এন্ড মেটামাইলোসাইট। এরপরে আসবে দিস মেটামাইলোসাইট ক্যান ডিফারেন্সিয়েট ইনটু নিউট্রোফিল, বেজোফিল এন্ড ইওসিনোফিল। আমি আবার রিপিট করতেছি। নাম্বার 1 প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল, নাম্বার 2 হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট গ্র্যানুলোসাইট, তারপরে থার্ড নাম্বারটা হচ্ছে মাইলোব্লাস্ট, তারপর প্রোমাইলোসাইট, মাইলোসাইট এন্ড মেটামাইলোসাইট। মেটামাইলোসাইট gets differentiated to form band microscopic structure which gets differentiated to neutrophil, basophil and eosinophil. So this was the step of granulopoiesis. এখন আসি নতুন কোশ্চেনে, define lymphocytosis, what are the causes of lymphocytosis? তো লিম্ফোসাইটোসিস, লিম্ফোসাইটস আরবিসি, তো সরি ডব্লিউবিসি একটা ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে লিম্ফোসাইট, মানে গ্র্যানুলোস, নিউট্রোফিল, বেজোফিল, ইওসিনোফিল, লিম্ফোসাইট এন্ড মনোসাইট, এই পাঁচটা। তো লিম্ফোসাইটটা হচ্ছে যে একটা স্পেশাল টাইপ, যেটা একটা স্পেশাল রোল প্লে করে স্পেশালি ক্রনিক ইনফ্ল্যামেশন ক্ষেত্রে। আগে আমি একটু কনসেপ্টটা দেই যে কেন এটা। তো ক্রনিক ইনফ্ল্যামেশন ক্ষেত্রে আমি আগে যখন ক্রনিক ইনফ্ল্যামেশনের কথাটা জিজ্ঞেস, মানে ক্রনিক ইনফ্ল্যামেশনের সেশনটা নিয়েছি, তখন আমি বলছিলাম যে লিম্ফোসাইট ইজ এ সেল অফ ক্রনিক ইনফ্ল্যামেশন। তো আপনারা, আমি এই কথাটা এই জন্য বলতেছি যে আপনারা রিলেট করতে পারবেন। তো লিম্ফোসাইট কখন কখন হয়? তো লিম্ফোসাইট হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে এনি কন্ডিশন অফ ক্রনিক ইনফ্ল্যামেশন, এটার ক্ষেত্রে লিম্ফোসাইটোসিস হয়, নাম্বার 1। নাম্বার 2 টা হচ্ছে যে এনি ডিজিজ which stimulates cell mediated immunity response, cell mediated immune response। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনাদেরকে, কনসেপচুয়াল, যে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াল ডিজিজ, অলমোস্ট all bacterial disease, they stimulate neutrophil and they stimulated antibody immune response, but except দুইটা ব্যাকটেরিয়া নাম আছে। নাম্বার 1 is mycobacterium and number 2 is Brodetella pertussis, যেটা উফিং কফ করে। তো these two bacteria will stimulate cell mediated immune response, and apart from these two, all viruses can stimulate cell mediated immune response. So lymphocytosis will occur in all viral disease, will stimulate lymphocytosis, and among bacterial disease only two. Number 1 is tuberculosis and number 2 is Brodetella, that is whooping cough. তো
আপনারা লিখবেন কজেস অফ লিম্ফোসাইটোসিস। নাম্বার 1 হচ্ছে অ্যানি ক্রনিক ইনফ্লামেশন, নাম্বার 2 হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজেস লাইক টিউবারকুলোসিস এন্ড ব্রোডিটেলা, নাম্বার 3 ইজ ভাইরাল ইনফেকশনস। তো এটা ছিল কজ অফ লিম্ফোসাইটোসিস। নতুন কোশ্চেনে আসি। তো নতুন কোশ্চেনটা হচ্ছে রাইট শর্ট অর্ডার নিউট্রোপেনিয়া অর লিউকোপেনিয়া। নিউট্রোপেনিয়া মানে হচ্ছে দেখেন নিউট্রোপেনিয়াটা হচ্ছে যে সবচেয়ে বেশি থাকে, যেটা 50 to 70% অফ দ্য টোটাল পপুলেশন বাই নিউট্রোফিলস। এখন নিউট্রোপেনিয়াটা হচ্ছে ক্রিজ ইন কাউন্ট অফ নিউট্রোফিল। তো টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি হচ্ছে 4000 to 11000, বাট এর 4000 to 11000 মধ্যে হচ্ছে 50 to 70% ইজ ফর্ম বাই নিউট্রোফিল। তো এখানে আমি একটা কথা বলতে চাই যে নিউট্রোপেনিয়া কখন কখন হবে। তো সাধারণত বলা হয় যে নিউট্রোপেনিয়াই লিউকোপেনিয়া কজ, কারণ হচ্ছে যে নিউট্রোফিলটা হচ্ছে তো মেন সেল ডব্লিউবিসি মানে মেজরিটি সেল। তো এটার ক্ষেত্রেই হচ্ছে যখন নিউট্রোপেনিয়াটা কমবে তখনই হচ্ছে যে লিম্ফোপেনিয়াটা হবে, সরি তখনই হচ্ছে লিউকোপেনিয়াটা হবে। তো এখন নিউট্রোপেনিয়া কজ গুলা বলতেছি। নিউট্রোপেনিয়া কজ গুলা নাম্বার 1 হচ্ছে ওভারওয়েলমিং ইনফেকশন অর সেপসিস। একটা ইম্পর্টেন্ট কথা কি যে যখন ইনফেকশন হয় তখন তো নিউট্রোফিল বাড়ে, কিন্তু যখন ওভারওয়েলমিং ইনফেকশন হয়, যখন অনেক বেশি ইনফেকশন, হেভি লোডেড ইনফেকশন হয়, তখন নিউট্রোফিলটা কমবে। নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেটা আমি আগে ডিসকাস করে ফেলছি। নাম্বার 2টা হচ্ছে সাইটোটক্সিক ড্রাগ ইফেক্ট লাইক ক্লোরামফেনিকল। নাম্বার 4টা হচ্ছে any condition which causes bone marrow replacement or any condition which causes bone marrow infiltration. তো আমি তিনটা কন্ডিশন, এই স্পেসিফিক্যালি তিনটা কন্ডিশন যেখানে বোন ম্যারো ইনফিল্ট্রেশন হয়, ওগুলা হচ্ছে নাম্বার 1 ইজ মাইলোফাইব্রোসিস, নাম্বার 2 হচ্ছে মাল্টিপল মাইলোমা, এন্ড নাম্বার 3 হচ্ছে লিম্ফোমা। লাস্ট টাইম একটা কোশ্চেন ছিল যে হোয়াট আর দ্য কন্ডিশনস অফ ড্রাই ট্যাপ। তো ড্রাই ট্যাপ মধ্যে এগুলা আপনারা লিখতে পারবেন। নাম্বার 1 হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সাথে সাথে এই তিনটা লিখতে পারবেন। নাম্বার 1, নাম্বার 2 মাইলোফাইব্রোসিস, নাম্বার 3 মাল্টিপল মাইলোমা, নাম্বার 4 লিম্ফোমা। ওইভাবেই ড্রাই টাইপের কজগুলা আছে যেগুলা ছিল, ওগুলাই লিউকোপেনিয়া অর নিউট্রোপেনিয়ার মধ্যে লিখে দিয়ে যাইতে পারে। মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মাইলোফাইব্রোসিস, মাল্টিপল মাইলোমা, লিম্ফোমা, সাথে সাথে হচ্ছে ওভারওয়েলমিং ইনফেকশন। এখন আমি একটা কথা বলি যে নিউট্রোফিলের হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট হচ্ছে 50 to 70%, এন্ড এর অ্যাবসলিউট কাউন্টটা হচ্ছে 2000 to 8000। তো যখন 2000 থেকে কম হবে তখন বলবো নিউট্রোপেনিয়া। এন্ড একটু আগে আমরা লিম্ফোপেনিয়া কথা বলছি, তো লিম্ফোসাইটটা হচ্ছে 20 to 40% ফর্ম করে, এন্ড দ্যাট ইজ নাম্বারে চিন্তা করতে গেলে 2000 to 4000 ফর্ম করে। তো যদি 2000 পার কিউবিক মিলিমিটার থেকে কম হয় লিম্ফোসাইটের কাউন্ট, তখন বলবো আমরা লিম্ফোপেনিয়া। এখন রাইট শর্ট নোট ইওসিনোফিলিয়া আমরা সব কোশ্চেন এখান থেকে হচ্ছে ডিসকাস করে ফেলছি, শুধু ইওসিনোফিলিয়া বাকি আছে। তো ইওসিনোফিলিয়ার জন্য একটা কথা বলি যে হোয়াট ডু ইউ মিন বাই ইওসিনোফিলিয়া। তো obvious increase in eosinophil count is called eosinophilia. Normal differential count of eosinophil is 1 to 5%. এখন কোন কোন কন্ডিশনে ইওসিনোফিল বাড়ে? শুধু দুইটা কন্ডিশন আছে, আপনারা মনে রাখেন। নাম্বার 1 is allergy, number 2 is parasitic infestation. তো what are the conditions causing eosinophilia? Number 1 হচ্ছে any allergic condition like hay fever, bronchial asthma. Number 2 হচ্ছে skin disease like eczema, dermatitis. Number 3 টা হচ্ছে parasitic infestation, especially hookworm infestation. এখানে একটা কথা বলি, লোফলার সিনড্রোম আছে। লোফলার সিনড্রোম can be defined as increase in eosinophil count in peripheral blood with infiltration in lungs causing diffuse thickening of septa. তো এটা ছিল লোফলার সিনড্রোম। তো এগুলা হচ্ছে causes for increased eosinophil count or for eosinophilia. তো গ্রসলি মনে রাখতে হলে শুধু দুইটা কথা মনে রাখেন। নাম্বার 1 ইজ অ্যালার্জি, নাম্বার 2 ইজ প্যারাসাইটিক ম্যানিফেস্টেশন। শেষ। এখানে আমরা নতুন স্লাইডে যাই।
নতুন স্লাইড মধ্যে আসতেছি আমি। তো অ্যাকিউট এখন হচ্ছে লিউকেমিয়া। হোয়াট ইজ লিউকেমিয়া? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টের জন্য এন্ড ফর এক্সাম। লিউকেমিয়া থেকে যদি আপনাদেরকে হেমাটোলজি বোর্ডে বসেন তো লিউকেমিয়া থেকে তো কোশ্চেন ধরবেই। এখন আমি হচ্ছে ডিফাইন লিউকেমিয়া আছে, ক্লাসিফাইড লিউকেমিয়া আছে, সাথে সাথে ব্লাড পিকচার অফ লিউকেমিয়া আছে, বোন ম্যারো ফাইন্ডিং অফ অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া আছে, গিভ ব্লাড পিকচার অফ লিউকেমিয়া আছে, এন্ড ডিফারেন্স শেষে আছে ডিফারেন্স বিটুইন মাইলোব্লাস্ট এন্ড লিম্ফোব্লাস্ট, গিভ দ্য ব্লাড পিকচার অফ এএলএল আছে। এখন আমি লিউকেমিয়াকে ডিটেইল ভাবে ডিসকাস করতে চাই, মানে হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন বলবো, ক্লাসিফিকেশন বলবো, ক্লিনিক্যাল ফিচার বলবো, ইনভেস্টিগেশন বলবো, সবগুলা বলবো। নাম্বার 1, definition. So definition of leukemia goes like this. It can be defined as neoplastic proliferation of leukocytes which leads to increase in leukocyte count with or without infiltration in peripheral organ. That is, আমি আবার একটু রিপিট করতে চাই, neoplastic proliferation of hematopoietic stem cell with appearance a neoplastic proliferation of hematopoietic stem cells with appearance of immature form in peripheral blood with or without infiltration in peripheral organ is called leukemia. মানে হচ্ছে নাম্বার 1 হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল যেটা ছিল তার সেখানে ম্যালিগন্যান্সি আর ক্যান্সার হবে। যদি আমি লেম্যান টার্মে বলি তো ক্যান্সার অফ it can be defined as cancer of hematopoietic stem cell. So neoplastic proliferation of hematopoietic stem cell characterized by appearance of immature forms in peripheral blood with or without infiltration in organ. মানে immature form মানে হচ্ছে blast cell আসবে either myeloblast or lymphoblast, but chronic লিউকেমিয়া ক্ষেত্রে সাইট গুলাও আসতে পারে, লিম্ফোসাইট, মাইলোসাইটও আসতে পারে, ওইটা যখন কথা আসবে আমি বলবো। উইথাউট ইনফিল্ট্রেশন ইন পেরিফেরাল অর্গান মানে হচ্ছে either it can remain within bloodstream or it can get infiltrated in peripheral organs like spleen, liver, CNS, etc. So this was leukemia definition. এখন আসি ক্লাসিফিকেশন। যদি আমরা অন দ্য বেসিস অফ ডিউরেশন ক্লাসিফাই করি অর অন দ্য বেসিস অফ অনসেট ক্লাসিফাই করি তখন আমরা অ্যাকিউট এন্ড ক্রনিক করব। অ্যাকিউট মধ্যেও অ্যাকিউট মাইলোব্লাস্টিক এন্ড অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এন্ড ক্রনিক মধ্যে ক্রনিক গ্রানুলোসাইটিক আর ক্রনিক মায়োসাইটিক এন্ড ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। আপনারা একটা কথা নোট করেন যে যখন আমি অ্যাকিউট বলছি তখন ব্লাস্ট বলছি, যেমন অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। তো এটা কনসেপচুয়ালি ইম্পর্টেন্ট। আপনারা মিস্টেকলি কখনো অ্যাকিউট মাইলোসাইটিক লিউকেমিয়া বলবেন না, কারণ হচ্ছে যে অ্যাকিউট তো স্মল টাইমে হয়, মানে ইম্যাচিওর সেলগুলা ফর্ম হয়, যার জন্য ব্লাস্ট সেল, শুধু ব্লাস্ট সেল পাবো আমরা, সাইট কখনো পাবো না। এজন্য অ্যাকিউট মাইলোব্লাস্টিক এন্ড অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এন্ড ক্রনিক granulocytic or myelocytic and chronic lymphocytic leukemia. এটা ছিল on the basis of duration. And যদি আমাকে অ্যাকিউট লিউকেমিয়াকে ক্লাসিফিকেশন করতে হয়, যেটা কোশ্চেন মধ্যেও আছে, তো একটা স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে, তাকে বলা হয় এফএবি ক্লাসিফিকেশন, ফ্রেঞ্চ আমেরিকান ব্রিটিশ ক্লাসিফিকেশন। তো এটার মধ্যে বলতেছি আগে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ক্লাসিফিকেশন গুলা বলতেছি আমি হচ্ছে এফএবি। দিস ইজ দ্য এফএবি ক্লাসিফিকেশন অফ অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া এন্ড অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। নাম্বার আগে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া কথা বলি। নাম্বার 1 হচ্ছে M0 মানে AML উইথাউট ম্যাচুরেশন অর উইথাউট AML উইথাউট ডিফারেন্সিয়েশন, মানে কোনো ডিফারেন্সিয়েট করতে পারছে না, যেটা হচ্ছে M0। M1 মানে হচ্ছে AML উইথাউট ম্যাচুরেশন, M2 টা হচ্ছে AML with maturation, M3 টা হচ্ছে hypergranular promyelocytic leukemia, M4 টা হচ্ছে myelomonocytic leukemia, M5 টা হচ্ছে monocytic leukemia, M6 টা হচ্ছে erythroblastic leukemia, M7 টা হচ্ছে macrocytic leukemia। তো আশা করি আপনারা নোট করতে পারছেন। আমি আবার একটু রিপিট করতে চাই, যেহেতু এটা একটু কঠিন তো আপনারা মিস করতে পারেন। M0 মানে হচ্ছে AML উইথাউট ডিফারেন্সিয়েশন, M1 হচ্ছে AML উইথ AML উইথাউট ম্যাচুরেশন,
M2 তে হচ্ছে AML উইথ ম্যাচুরেশন, M3 তে হচ্ছে হাইপার গ্র্যানুলার প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, M4 হচ্ছে মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া, M5 টা হচ্ছে মোনোসাইটিক লিউকেমিয়া, M6 টা হচ্ছে ইরাইথ্রোসাইটিক লিউকেমিয়া, M7 টা হচ্ছে মোনোসাইটিক লিউকেমিয়া, সরি মোনোসাইটিক না ম্যাক্রোসাইটিক লিউকেমিয়া। এখন ALL মধ্যে আসি, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। L1 মানে হচ্ছে ALL উইথ হোমোজিনাস স্মল লিম্ফোব্লাস্ট, L2 টা হচ্ছে ALL উইথ হেটেরোজিনাস লিম্ফোব্লাস্ট, এন্ড L3 টা হচ্ছে ALL উইথ হোমোজিনাস লার্জ লিম্ফোব্লাস্ট। আশা করি আমি FAB ক্লাসিফিকেশনটা আপনাদেরকে ডেলিভার করে দিতে পারছি, আপনারা নোট করতে পারছেন। এখন ডেফিনিশন বললাম, ক্লাসিফিকেশন বললাম, এখন একটু ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাকিউট লিউকেমিয়া বলি। তো ক্লিনিক্যাল ফিচার ওই যে সেম টু সেম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মতোই। নাম্বার 1 ইজ অ্যানিমিয়া, ফিচার দ্যাট ইজ হেডেক, ডিজিনেস, ব্রেথলেসনেস, ইফর্ট ইনটলারেন্স এটসেট্রা, আমি ওগুলো বলতে চাই না। নাম্বার 2 টা হচ্ছে ফিভার, নাম্বার 3 টা হচ্ছে ব্লিডিং ম্যানিফেস্টেশন দ্যাট ইজ গাম ব্লিডিং, ইকাইমোসিস, পরপরা এটসেট্রা। তো এটা তো থাকে, এটা হচ্ছে আপনাদেরকে কনসেপ্ট হিসাবে রাখতে হবে। তবে এখানে ফিভারটা কেন হচ্ছে, এখানে তো লিউকোসাইট কাউন্টটা বেশি, তবে ফিভার কেন হচ্ছে? কারণ হচ্ছে যে ইম্যাচিওর ব্লাড সেলগুলা সেলে আসতেছে, মানে সার্কুলেশনে আসতেছে, এন্ড ইম্যাচিওর সেল তো ভালো করে কাজ করতে পারবে না ইনফেকশনকে আগেইনস্টে প্রোটেক্ট করার জন্য, এই জন্য ফিভার আসতেছে। তারপরে এই তিনটা তো গেল, অ্যানিমিয়া গেল, ফিভার গেল, ব্লিডিং ম্যানিফেস্টেশন গেল। এর সাথে সাথে আরো ফিচার গুলো আছে। নাম্বার 1 হচ্ছে বনি টেন্ডারনেস, নাম্বার 2 হচ্ছে লিম্ফোঅ্যাডেনোপ্যাথি, এটা স্পেসিফিক্যালি লিম্ফোব্লাস্টিক গুলা ক্ষেত্রে দেখা যায় লিম্ফোঅ্যাডেনোপ্যাথি। নাম্বার 3 টা হচ্ছে হেপাটোমেগালি এন্ড স্প্লেনোমেগালি দ্যাট ইজ অর্গানোমেগালি, মানে এটা বললাম অ্যাপ্লাস্টিকের মতো, ওর সাথে সাথে এই তিনটা যোগ করে দিলে হবে। নাম্বার হচ্ছে বনি টেন্ডারনেস, টেন্ডারনেস, নাম্বার 2 টা হচ্ছে লিম্ফোঅ্যাডেনোপ্যাথি, নাম্বার 3 টা হচ্ছে অর্গানোমেগালি দ্যাট ইজ হেপাটোমেগালি এন্ড স্প্লেনোমেগালি। এই 6টা আপনারা মাথার মধ্যে প্রিন্ট করে নিন, এই 6টা ক্রাইটেরিয়া, মানে যদি অ্যাজ আ হোল লিউকেমিয়া ক্রাইটেরিয়া বলতে হয় তখন এই 3টা হচ্ছে লিউকেমিয়া ক্রাইটেরিয়া। এর পরবর্তীতে আসি, আমি তো শেষ করছি যে আমি ডেফিনিশন শেষ করছি, ক্লাসিফিকেশন শেষ করছি, সিম্পটম শেষ করছি। এখন আসি ইনভেস্টিগেশন। নাম্বার 1 সিবিসি উইথ পিবিএফ। সিবিসি তে আমরা অ্যানিমিয়া পাবো, প্লেটলেট কাউন্টটা ডিক্রিজ হবে, সাথে সাথে আমরা প্লেটলেট কাউন্টটাও করব, প্লেটলেট কাউন্ট ডিক্রিজ, অ্যানিমিয়া পাবো, বাট আমরা নিউট্রোফিলিয়া পাবো, আমরা লিউকোসাইটোসিস পাবো, মানে ইনক্রিজ ইন ডব্লিউবিসি কাউন্ট পাবো। এরপরে যদি পিবিএফ করি তখন আমরা হচ্ছে সব সেলগুলার নাম্বারটা কমবে, বাট ব্লাড সেলটা ইনক্রিজ হবে। দ্যাট ইজ আমরা হচ্ছে যদি অ্যাকিউট মাইলোব্লাস্টিক আছে তখন অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া আছে তখন হচ্ছে আমরা মাইলোব্লাস্ট পাবো, এন্ড যদি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া আছে তখন আমরা লিম্ফোব্লাস্ট পাবো, মানে ডিপেন্ডস অপন দ্য টাইপ। তো এটা গেল, পিবিএফ গেল, এটা আমাদেরকে গাইড করবে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। যদি আমরা এই সবগুলা পজিটিভ পাবো, দ্যাট ইজ আরবিসি কাউন্ট কম, ডব্লিউবিসি কাউন্ট বেশি, প্লেটেড কাউন্ট কম, সাথে সাথে ব্লাড সেল ইন পিবিএফ, তখন আমরা কি করব? তখন আমরা বোন ম্যারো এক্সামিনেশন করব, বোন ম্যারো ইনফিল্ট্রেশন করব। তো বোন ম্যারো ক্ষেত্রে আমরা কি পাবো? নাম্বার 1 হাইপার সেলুলারিটি পাবো, মানে সেলুলারিটিটা ইনক্রিজ হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাইলয়েড ইরেথ্রয়েড রেশিওটাও ইনক্রিজ হবে, যেহেতু মাইলোব্লাস্টিকের জন্য অবভিয়াসলি ইনক্রিজ হবে মাইলয়েড ইরেথ্রয়েড রেশিও, বাট লিম্ফোব্লাস্টিকের জন্য না। ইরেথ্রোপোয়েসিস suppressed, granulopoiesis will be stimulated in case of acute myeloblastic, and for acute lymphoblastic হচ্ছে granulopoiesis will be suppressed, মানে granulopoiesis will be increased in acute myeloblastic but decreased in হচ্ছে acute lymphoblastic। সাথে সাথে স্পেসিফিক্যালি আমরা বোন ম্যারোতে যেটা হচ্ছে ডায়াগনস্টিক, এইগুলা লেখা আছে ডেভিডসনে এবং ডিগ্রুজিতে লেখা আছে যে মোর দ্যান 20% ব্লাড সেল
more than 20% of myeloblast will confirm acute myeloblastic leukemia and more than 20% of lymphoblast will confirm acute lymphoblastic leukemia সাথে সাথে আমরা মেগাকারিওসাইটটাও ডিক্রিজ পাবো তো এগুলা ছিল ল্যাবরেটরি ফাইন্ডিংস অফ অ্যাকিউট লিউকেমিয়াটা সাথে সাথে আরোগুলা আছে যেমন মাইলো পেরক্সিডেজ টেস্ট আছে মাইলো পেরক্সিডেজ টেস্টটা হচ্ছে যে এটা অ্যাকিউট মাইলোব্লাস্টিক জন্য ইম্পর্টেন্ট যেটা স্পেসিফিক্যালি মাইলো ব্লাস্ট সেলটা ডিটেক্ট করে সাথে সাথে হচ্ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম টেস্টিং আছে আরো অনেক আছে তবে এগুলা লিখে দিলে হবে এখন আমি একটা কথা বলতে চাই যে আমি একটা কনসেপচুয়াল কথা বলতে চাই যে বোন ম্যারো এক্সামিনেশনে আমরা হাইপারসেলুলার পাবো বাট ডব্লিউবিসি ছাড়া সবাই সেল সিরিজের কাউন্টটা কমবে এখন অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়ার কথা চিন্তা করলে আমরা হচ্ছে গ্র্যানুলো stimulated or increased granulopoiesis পাবো with more than 20% myeloblast দেখেন ডিগ রুচিতে হচ্ছে 25% লেখা আছে কিন্তু ডেভিডসনে 20% লেখা আছে সো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মোস্ট ফিক্সড কনফার্মেটরি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে মোর দ্যান 25% or 20% ব্লাড সেল আপনারা 25% লিখবেন মোর দ্যান 25% ব্লাড সেল in bone marrow and for acute myeloblastic leukemia more than 25% of myeloblast and for acute lymphoblastic leukemia more than 25% of lymphoblast পাবো তো এগুলা শেষ আমি মোটামুটি ইনভেস্টিগেশন ফর অ্যাকিউট লিউকেমিয়া বলে দিলাম এখন আসি ডিফারেন্স বিটুইন মাইলোব্লাস্ট এন্ড লিম্ফোব্লাস্ট আমি ডিফারেন্স গুলো লিখতেছি আপনারা নোট করেন নাম্বার 1 ডিফারেন্সটা হচ্ছে মাইলোব্লাস্টের সাইজ মতে মাইলোব্লাস্ট উইল বি লার্জ and lymphoblast will be small number 1 number 2 nucleus of myeloblast will be indented and nucleus of lymphoblast will be round number 3 Auror's body যেটা histologically important খুবই important and যেটা definitive Auror's body will be found in myeloblast whereas Auror's body will be absent in lymphoblast তারপর fourth cytoplasmic granules will be absent in lymphoblast but it will be present in myeloblast and শেষে আপনারা লিখবেন myeloperoxidase test will be positive for myeloblast where it will be negative for lymphoblast তো আশা করি যে আপনারা এটাও লিখতে পারছেন আমি ওই স্লাইডটা মোটামুটি শেষ করছি আবার একটু স্লাইডের কোশ্চেনগুলো দেখি ডিফাইন লিউকেমিয়া শেষ ক্লাসিফাই লিউকেমিয়া শেষ ক্লাসিফাই অ্যাকিউট লিউকেমিয়া শেষ FAB ক্লাসিফিকেশনটাও বলে দিলাম give in short blood picture and bone marrow finding acute myeloblastic leukemia ওই myeloblastic leukemia তে হচ্ছে আপনারা লিখবেন cellularity increased myeloid erythroid ratio increased erythropoiesis depressed granulopoiesis increased with predominantly myeloblast megakaryocyte decreased thank you তো এগুলা লিখবেন তারপর 5 নম্বরে আসি give the blood picture and bone marrow finding of AML তো ওইটাই লিখবেন how will you proceed the diagnosis of case of AML or same thing and give the blood picture of ALL তো ALL মধ্যে ওইটাই সেমটাই থাকবে তারপরও আবার আমি রিপিট করে দেই সিবিসি মধ্যে হচ্ছে আমরা হচ্ছে টোটাল কাউন্টটা বাড়বে দ্যাট ইজ আমরা লিউকোসাইটোসিস পাবো সাথে সাথে ইনক্রিজ ইন লিম্ফোব্লাস্ট পাবো ডিফারেন্সিয়াল কাউন্ট মধ্যে ইএসআরটা ইনক্রিজ হবে এন্ড সাথে সাথে হচ্ছে হিমোগ্লোবিন ডিক্রিজ হবে রেড ব্লাড সেল কাউন্ট মধ্যে আরবিসি ডিক্রিজ হবে প্লেটলেট ডিক্রিজ হবে সাথে সাথে আমরা পিবিএফ করলে হচ্ছে আমরা সব সিরিজের সেল ডিক্রিজ পাবো বাট except WBC will be increased and blast cell that is lymphoblast will be prominent এখন bone marrow তে same as that of AML but একটা major difference আছে এখানে granulopoiesis depressed বলবেন but lymphopoiesis is increased and there is presence of more than 25% of lymphoblast তো শেষ এন্ড 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মাইলোব্লাস্ট এন্ড লিম্ফোব্লাস্ট যেগুলাও আমি ডিসকাস করে দিছি তো এখন নেক্সট স্লাইডে যাই এটাও শেষ এখন ক্লিনিক্যাল কোশ্চেনগুলো আছে আমি ক্লিনিক্যাল কোশ্চেনগুলো একবারে ডিসকাস করতে চাই যেহেতু সেম আছে দেখেন 8 নম্বর কোশ্চেনে দেখেন a boy of 5 years old presented with severe anemia sore throat fever and gum bleeding his PVF shows gross leukocytosis with presence of immature cells and thrombocytopenia what is probable diagnosis how will you
কনফার্ম। তো ওই যে অ্যানিমিয়া ফিচার আছে, ইনফেকশন ফিচার আছে ডিউ টু ইম্যাচিউর ডব্লিউবিসি এন্ড ব্লিডিং ম্যানিফেস্টেশন, দ্যাট ইজ গাম ব্লিডিং আছে। দিস ইজ obvious that this is case of acute leukemia. এখন ইনভেস্টিগেশন না করে বলা যায় না যে এটা অ্যাকিউট লিউকেমিয়া নাকি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া নাকি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। তবে একটা আছে যে এজ হিসাবে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া মোস্ট কমনলি বিলো 5 ইয়ার্স এ হয়, এন্ড এএমএল টা হচ্ছে অবাভ 5 ইয়ার্স এ হয়। তবে যেহেতু এখানে 5 ইয়ার্স আছে তো এএলএল টা বলাই ভালো, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াটাই বলা ভালো। তবে আপনারা লিখবেন ইট ইজ দ্য কেস অফ অ্যাকিউট lymphoblastic leukemia may and the kind of leukemia can be known after we do bone marrow test or PBF, but as the age of child is 5 years, so most likely it is acute lymphoblastic leukemia. এইভাবে লিখলে কোনো টিচার কাটাইতে পারবে না, কারণ হচ্ছে যে আপনি তো অ্যাকিউট লিউকেমিয়া আগে বলছেন, তারপর আবার বলে দিয়েছেন যে এজ কে মেনশন করে যে এজ যেহেতু 5 ইয়ার্স আছে তো 1 to 5 এর মধ্যে এএলএল টা বেশি কমন, এই জন্য মোস্ট লাইকলি এটা এএলএল হইতে পারে। তবে আমরা শিওরলি তো বলতে পারবো না যে এটা এএলএল, এটার জন্য তো ইনভেস্টিগেশন করতে হবে। তো আপনারা লিখবেন যে ফর কনফার্মেটরি ডায়াগনোসিস উই উইল ডু সার্টেন ইনভেস্টিগেশন। তো আমি ওই ইনভেস্টিগেশন গুলা বলেই দিছি, সিবিসি, আরবিসি কাউন্ট, প্লেটলেট কাউন্ট, পিবিএফ এন্ড বোন ম্যারো এক্সামিনেশন। তো এটাই ছিল। তারপরে আসি 9 নাম্বার কোশ্চেনে। এখানে 10 years old boy complains severe palo, weakness, sore throat, epistaxis. On examination, enlargement of cervical exudate lymph node was found. What is probable diagnosis? How will you diagnose? যেহেতু এখানে লিম্ফাডেনোপ্যাথি মেনশন করা আছে তো এখানে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াটা বলাই ভালো। যে যদিও এজটা ফেভার, এজ তো 1 to 5 ইয়ার মধ্যে ফেভার করে, বাট এজটাও ফেভার করতেছে না। তারপরও হচ্ছে যে যেহেতু লিম্ফাডেনোপ্যাথি আছে তো লাইকলি এএলএল, বাট अगेन সেম টাইপের কথা লিখবেন, লাইকলি এএলএল বাট নট, বাট ফর কনফার্মেশন উই হ্যাভ টু ডু দোজ টেস্ট যেগুলো আমি বললাম। তারপর 10 নম্বরের কোশ্চেনে আসি। 10 ইয়ার বয় প্রেজেন্ট গাম ব্লিডিং, বোন পেন। বোন পেন মানে হচ্ছে ওই বনি টেন্ডারনেস। cervical lymphadenopathy, what is your probable diagnosis? How will you confirm? তো ALL শেষ। এন্ড ওই 11 নাম্বার এন্ড 12 নাম্বার কোশ্চেনটাও সেমই আছে, মানে হচ্ছে ফিভার আছে, সো থ্রোট আছে, ব্লিডিং ম্যানিফেস্টেশন গুলো আছে, সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি আছে, এক্সেসিভ ব্লাস্ট সেল আছে, আর 12 নম্বর কোশ্চেনে মেনশনও করে দেওয়া আছে যে 80% ব্লাস্ট সেল আছে। তো ওইগুলা এক্স্যাক্টলি আগে মানে এক্স্যাক্টলি আগে যেগুলো আমি বলছি এগুলা হচ্ছে অবভিয়াস কেস। যে আপনারা লিখবেন দিস ইজ দ্য কেস অফ অ্যাকিউট লিউকেমিয়া এন্ড এজ এর উপরে চিন্তা করে আর লিম্ফাডেনোপ্যাথি চিন্তা করে আপনারা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া লিখতে পারেন, এন্ড ইনভেস্টিগেশন মধ্যে সেমই লিখবেন। তো ওই 5টা কোশ্চেনটা সেম ছিল সমস্ত ভাবে। আমি তো লিউকেমিয়াকে আগেই এক্সপ্লেন করে ফেলছিলাম, তো ওই অ্যান্সারটাই এখানে ভালো করে লিখলে হবে যে ডায়াগনোসিসটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, but most likely acute lymphoblastic leukemia as there is lymphadenopathy or as the age is below 5 years, and for confirmation we will do dash যেগুলা আমি একটু আগে বললাম। তো এই স্লাইডটাও শেষ। এখন নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডটা হচ্ছে ক্রনিক লিউকেমিয়া। তো এখন ক্রনিক লিউকেমিয়াটা একটু আশা করি যে আপনারা অ্যাকিউট লিউকেমিয়াটা বুঝতে পারছেন। ক্রনিক লিউকেমিয়াটা হচ্ছে একটু ভিন্ন মানে মোটামুটি সেমই কিন্তু একটু ভিন্ন। আমি আগে সিজিএল দ্যাট ইজ ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া অর ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া মেনশন করে যে মাইলোসাইট সিরিজ থেকেই গ্রানুলোসাইট গুলা ফর্ম, জন্য নামটা সেম আছে, ক্রনিক গ্রাইটিক অর ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া। তো গিভ দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া। তো এক্স্যাক্টলি আগে মতোই লিখবেন, fever, bleeding manifestation, that is gum bleeding and dash আরো যে বললাম পেটিচিয়া পরপরা এটসেট্রা। সাথে সাথে লিখবেন যে এখানে লিম্ফাডেনোপ্যাথি কথা না লিখলে ভালো, কারণ হচ্ছে যে সিজিএল এ ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়াতে লিম্ফাডেনোপ্যাথি হয় না। তবে এখানে আপনারা লিখবেন স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি এন্ড ওয়েট লস
ওয়েট লস কথাটা লিখতেই হবে, কারণ হচ্ছে যে এটা ক্রনিক কথা আসলেই হচ্ছে ওয়েট লসটা মেনশন করা ভালো। অ্যাকিউটে ওয়েট লস হবে কিন্তু অত সিগনিফিকেন্ট হবে না, যেহেতু ডিজিজের প্রগনোসিসটা হচ্ছে খুবই র্যাপিড। তো ওয়েট লস না হতে পারে অ্যাকিউটের ক্ষেত্রে, তবে ক্রনিকের ক্ষেত্রে আপনারা প্লিজ ওয়েট লসটা মেনশন করবেন, এটা অবভিয়াসলি ওয়েট লসটা হবে। তো আমি আবার রিপিট করি, নাম্বার 1 হচ্ছে অ্যানিমিয়া, নাম্বার 2 ফিভার, নাম্বার 3 ব্লিডিং ম্যানিফেস্টেশন, নাম্বার 4 হচ্ছে organomegaly like splenomegaly, hepatomegaly, and weight loss and bony tenderness. খবরদার লিম্ফ্যাডিনোপ্যাথি লিখবেন না, লিম্ফ্যাডিনোপ্যাথি সিজিএল এ পাওয়া যায় না বেশি, মানে পাওয়া যায় এটা তো বলা ঠিক না, মেডিকেল সায়েন্সে তো অনেক ভ্যারিয়েশন আছে, তবে হচ্ছে যে না লিখলে ভালো। এটা লিম্ফোব্লাস্টিক দিকে যায় লিম্ফ্যাডিনোপ্যাথি লিখলে। এখন আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা আছে যে এখানে আছে হোয়াট ইজ ব্লাস্টিক ক্রাইসিস। তো আমি কোর্স অফ সিজিএল, দ্যাট ইজ কোর্স অফ গ্রানুলোসাইটিক লিউকেমিয়া, দেয়ার আর 3 কোর্সেস অফ গ্রানুলোসাইটিক লিউকেমিয়া। নাম্বার 1 ইজ ক্রনিক ফেজ, লিখে রাখেন ক্রনিক ফেজ। নাম্বার 2 হচ্ছে অ্যাক্সিলারেটেড ফেজ, এন্ড নাম্বার 3 টা হচ্ছে ব্লাস্টিক ট্রান্সফরমেশন আর ব্লাস্টিক ক্রাইসিস। এখন হচ্ছে হোয়াট ইজ ব্লাস্টিক ক্রাইসিস। তো আমি ডেফিনেশন বলতেছি ব্লাস্টিক ক্রাইসিস। ব্লাস্টিক ক্রাইসিস ইজ a grave condition which is manifested as a last stage of chronic granulocytic leukemia, in which chronic granulocytic leukemia gets transformed into either acute myeloblastic leukemia, that is 60%, or 70% acute myeloblastic leukemia, or acute lymphoblastic leukemia 30%। মানে হচ্ছে ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া যেটা ছিল ওটা অ্যাকিউট লিউকেমিয়াতে চেঞ্জ হয়ে যাবে, মোস্ট লাইকলি অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, তাকেই বলা হয় ব্লাস্টিক ক্রাইসিস অর ব্লাস্টিক ট্রান্সফরমেশন। এখন ফিচার গুলা বলি। ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়াতে ব্লিডিং ম্যানিফেস্টেশন অত কমন না, লিখলে ভালো তবে অত কমন না। হ্যাঁ, মানে থিওরিটিক্যালি লিখবেন কিন্তু প্র্যাকটিক্যালি নাও পাওয়া যেতে পারে ব্লিডিং ম্যানিফেস্টেশন। তবে যখন ব্লাস্টিক ট্রান্সফরমেশনটা হবে তখন ব্লিডিং ম্যানিফেস্টেশনটা অ্যাব্রপ্টলি আসবে ডিউ টু অ্যাব্রপ্ট ডিক্রিজ ইন প্লেটলেট কাউন্ট, নাম্বার 1। and number 2, there is formation of chloroma indicates the clinical onset of blastic crisis. এখন ক্লোরোমা জিনিসটা কি? Chloroma can be defined as a tumor which occurs in bone, either in sternum or skull or ribs, due to infiltration of leukemic cell below periosteum. That is, subperiosteal infiltration of leukemic cell causes tumor in bones like sternum, skull, ribs, etc., which is called chloroma. So, how will you clinically identify blastic transformation? To clinically identify blastic transformation, তিনটা কথা বলবো। নাম্বার 1 লিম্ফ্যাডিনোপ্যাথি আসবে, যেটা আমি আগে বলছিলাম লিম্ফ্যাডিনোপ্যাথি কথা লিখবা না, বাট এটা ব্লাস্টিক ক্রাইসিসে আসবে। নাম্বার 1 লিম্ফ্যাডিনোপ্যাথি, নাম্বার 2 টা হচ্ছে ব্লিডিং, নাম্বার 3 টা হচ্ছে ক্লোরোমা। তো দিস ওয়াজ ব্লাস্টিক ট্রান্সফরমেশন আর ব্লাস্টিক ক্রাইসিস। তো এখন নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ ফিলাডেলফিয়া ক্রোমোজোম। এখন আমি ফিলাডেলফিয়া ক্রোমোজোমকে একটু ভালো করে ডিসক্রাইব করতে চাই। দুইটা ক্রোমোজোম আছে, 9 ক্রোমোজোম এন্ড 22 ক্রোমোজোম। 9 নাম্বার ক্রোমোজোম এন্ড 22 ক্রোমোজোম ধরে রাখেন, এটা খুবই কনসেপচুয়াল এন্ড এভাবে এক্সপ্লেনেশন লেখা নাই কোনো বইতে ভালো করে, মানে একটু বুঝতে কঠিন আর কি, যে বইগুলোতে মেনশন করা আছে। 9 নাম্বার আছে এন্ড 22 নাম্বার আছে, যেটা সব জোন মধ্যে থাকে, এটা মানে সব নরমাল ইন্ডিভিজুয়াল মধ্যে থাকে। এখন 9 নম্বর ক্রোমোজোমের লং আর্মে একটা প্রোটো অনকোজিন আছে, তাকে বলা হয় সি অ্যাবলেশন প্রোটো অনকোজিন, মানে C-ALB প্রোটো অনকোজিন। শর্ট ফর্মে লিখতে গেলে C-ALB প্রোটো অনকোজিন, আর যদি ফুল ফর্মে বলতে গেলে সি অ্যাবলেশন প্রোটো অনকোজিন। তো C-ALB proto oncogene, it is present on long arm of chromosome 9, and on chromosome 22 find breakpoint cluster region. তো কি হবে যে
9 নাম্বার ক্রোমোজোম থেকে ওই সিএলবিটা ব্রেক হয়ে মানে ওখান থেকে ভাঙে 22 নম্বরে ব্রেক পয়েন্ট রিজনে যায় লেগে যাবে, তখন এই ক্রোমোজোমটাকে অ্যাবনর্মাল 22 ক্রোমোজোম which is mutated 22 chromosome consisting of proto-oncogene and in BCR in breakpoint cluster region of chromosome 22 is called Philadelphia chromosome. আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে হচ্ছে যে সিএবিএল ক্রোমোজোম 9 থেকে ট্রান্সলোকেশন হয়ে C22 তে চলে যাবে, যার জন্য ওই অ্যাবনর্মাল 22 ক্রোমোজোমকে বলা হয় Philadelphia chromosome and it produces a transcript called BCR-ABL transcript. BCR-ABL transcriptটা হচ্ছে এর ট্রান্সক্রিপশন হয় mRNA ফর্ম করে, mRNA ট্রান্সলেশন হয় প্রোটিন ফর্ম করে। তো ওই mRNA যেটা প্রডিউস হয় তাকে বলা হয় BCR-ABL ট্রান্সক্রিপ্ট। তো এর ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে যে যখন আমরা ট্রিট করি টাইরোসিন কাইনেজ ইনহিবিটর মেনলি তিনটা আছে, ইমিটানিভ, নিলোটিনিভ এন্ড ডাসার্টিনিভ। যখন আমরা ট্রিট করি সিজিএল কে, তখন হচ্ছে যে if the transcript of Philadelphia chromosome decreases then we should assume that treatment is working. আপনারা নোট করেন, আমি আবার রিপিট করতেছি, মনে হচ্ছে একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে এটা একটু হচ্ছে টফ ব্যাপার। তো the main purpose of CGL is to monitor the prognosis of treatment or to monitor the outcome of disease. If the transcript of BCR-ABL breakpoint cluster region ablation gene is less or decreasing, then we assume that treatment is working. And treatment এখানে ওই যে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, ইমিটিনিভ, নিলোটিনিভ, ডাসার্টিনিভ দেওয়া হয়। এই টাইরোসিন কাইনেজ ইনহিবিটর নামগুলা প্যাথোলজিতে লাগবে না, এগুলা এমনি বললাম নলেজের জন্য। তারপর হচ্ছে যে আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো এখানে ফিলাডেলফিয়া ক্রোমোজোম শেষ করছি। তারপর ব্লাড পিকচার অফ সিজিএল। ব্লাড পিকচার সিজিএলটা ওই যে অ্যাকিউট লিউকেমিয়ার মতোই থাকবে, কিন্তু এখানে হচ্ছে আপনারা হচ্ছে থ্রোম্বোসাইটোস মেগাকারিওসাইটোসিস কে বলবেন যে নরমাল, মেগাকারিওসাইটোসিসটা কমবে না। এন্ড ফর WBC সিরিজ গ্রানুলোপোয়েসিস ইজ স্টিমুলেটেড এন্ড উই ফাইন্ড মাইলোসাইট এন্ড মেটামাইলোসাইট। শুধু এইটাই ডিফারেন্স, আর সবগুলা সেম। হ্যাঁ, আমি আবার রিপিট করতেছি, we find myelocyte and metamyelocyte in case of instead of myeloblast, and megakaryocyte count will be normal. Eta for this is for CGL. Give PBF finding of CGL, so we will find myelocyte and metamyelocyte in CGL, বাকিগুলা সবগুলা ডিপ্রেসড হবে, but we will find increase in WBC count. এটা হচ্ছে blood film finding of CGL মানে granulocytic leukemia. What is bone marrow finding of CGL? আবার ওই কোশ্চেন, একই কোশ্চেন ঘুরে ফিরে আসতেছে, তো আমি আবার একটু ভালো করে বলে দেই। নাম্বার 1, cellularity increased, myeloid erythroid ratio increased, erythropoiesis depressed, granulopoiesis increased with, নোট করেন, with myelocyte and metamyelocyte, megakaryocyte normal. তো এটা ছিল ম্যারো ফাইন্ডিং অফ সিজিএল। হোয়াট আর দ্য ল্যাবরেটরি ফাইন্ডিং অফ সিজিএল? এখানে আগের মতোই বোন ম্যারো ফাইন্ডিং এটা লিখবেন, এন্ড বাকিগুলা ফিচার সেম থাকবে, বাট প্লেটলেট কাউন্টকে ডিক্রিজ বলবেন না, প্লেটলেট কাউন্টকে নরমাল বললে ভালো হবে। বিকজ হচ্ছে যখন ব্লাস্টিক ট্রান্সফরমেশন হয় তখন প্লেটলেট কাউন্টটা কমে, বাট যখন ক্রনিক স্টেজে আসে তখন প্লেটলেট কাউন্টটা কমে না। তো ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ সিএমএল শেষ। ব্লাস্টিক ক্রাইসিস আমি বলেই দিলাম শেষ। কুম টেস্ট বলি, কুম টেস্টটা কেন জানি এখানে দিচ্ছে, কুম টেস্টটা এখানে দরকার ছিল না। কুম টেস্টটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে। কুম টেস্টটা কি হচ্ছে যে ইট ইজ দ্য টেস্ট টু ডিটেক্ট দ্য অ্যান্টিজেন হুইচ কজেস হেমোলাইসিস। এখন টু টাইপ কুম টেস্ট আছে, টু টাইপস, ডিরেক্ট কুম টেস্ট এন্ড ইনডিরেক্ট কুম টেস্ট। এখন হচ্ছে যে ডিরেক্ট কুম টেস্টটা হচ্ছে টু ডিটেক্ট hemolytic antigens present on RBC body, and এটা হচ্ছে for it is applied for congenital hemolytic anemia of newborn to diagnose this disease. But
for indirect Coombs test. This is deployed to diagnose the case of erythroblastosis fetalis, মানে হচ্ছে আগে হচ্ছে মাদার বডি থেকে সিরাম নেওয়া হবে, সিরামে যদি RH পজিটিভ অ্যান্টিবডি আসে against RH পজিটিভ সেল অফ ফিটাস, তখন আমরা কুম টেস্টে অ্যাগ্লুটিনেশন টেস্টে পজিটিভ পাবো ইনডাইরেক্ট টেস্টে। এটা লিখলে হবে। এটা যদি ডিটেল ডিসকাস করি অনেক লম্বা হয়ে যাবে, কারণ হচ্ছে যে আমাকে কুমস রিএজেন্টটাকে আগে ডিসকাস করতে হবে যে কুমস রিএজেন্টটা কি, তো ডিটেল বলতে হবে। তো আপনারা লিখবেন যে হচ্ছে it's a test which is deployed to diagnose hemolyte for confirmatory diagnosis of hemolytic anemia. Number one is direct Coombs test, which is used for congenital hemolytic anemia of newborn, and number two is indirect Coombs test, which is used for erythroblastosis fetalis. And procedure ta হচ্ছে যে blood is collected and it is kept in a container and mixed with Coombs reagent. If agglutination occurs, then it is called as positive or Coombs test পজিটিভ। এখন কুমস রিএজেন্টটা কি যে আমি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন যেটা হেমোলাইসিস করতেছে ওইটাকে হিউম্যান বডি বের করে যদি আমি কোনো র্যাবিট কে বডিতে দিয়ে দেই, এন্ড র্যাবিটের বডিতে তো আমার অ্যান্টিবডির জন্য আবার নতুন অ্যান্টিবডি ফর্ম হবে, আবার ওই অ্যান্টিবডিকে যদি আমি নিয়ে আসি তখন ওইটাকে বলা হয় কুমস রিএজেন্ট। তো এই রিএজেন্টটাকেই ডিপ্লয় করা হয়। তো আশা করি আপনারা এটা ফলো করতে পারছেন। এখন আসি যে নতুন কোশ্চেনে, ওই স্লাইডটা মোটামুটি শেষ, এখন আমরা শেষের দিকে চলে আসছি সেশনের। তো ক্রনিক লিউকেমিয়া শেষ, এখন হচ্ছে এক্সট্রা কোশ্চেন মধ্যে আসি। এখন এখানে সিএলএল এর একটু কথা বলতে চাই। সিএলএলটা অত কমন না, মানে হচ্ছে বেশি, এন্ড এটা অত অ্যাগ্রেসিভও না, এন্ড এটা হচ্ছে খুবই রেয়ার ফর এশিয়ানসে খুবই রেয়ার। ওয়েস্টার্ন পপুলেশনে অল্প পাইতে পারি, বাট ওভারঅল ইট ইজ রেয়ার। এখন আসি যে মোর কোয়েশ্চেন, ইনোভেট দ্য কন্ডিশন ইন হুইচ কুমস টেস্ট ইজ লাইকলি টু বি পজিটিভ। তো এখানে হবে নাম্বার ওয়ান হচ্ছে কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া অফ নিউবর্ন, নাম্বার টু হচ্ছে ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, তো এই দুটা লিখলে হবে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ওয়ার্ম অ্যান্টিবডি এন্ড কোল্ড অ্যান্টিবডি। তো ওয়ার্ম অ্যান্টিবডি এন্ড কোল্ড অ্যান্টিবডিটা হচ্ছে যে দিস ইজ ইউজড ফর this antibody are responsible for hemolytic anemia. Warm antibody is activated at warm temperature and cold antibody is activated at cold temperature. এতটুকু লিখলেই হবে, আর এই থেকে বেশি লাগবেও না মনে হয়। এইটা কোশ্চেন অত কমন না, কন্ট্রাস্ট বিটুইন ওয়ার্ম অ্যান্টিবডি কোল্ড অ্যান্টিবডি, কারণ হচ্ছে যে আরো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এই কোশ্চেনটা দিবে না। তবে হচ্ছে শর্ট নোট অন ফিলাডেলফিয়া ক্রোমোজোম এন্ড ডিরেক্ট কুম টেস্ট, আমি ফিলাডেলফিয়া ক্রোমোজোম খুব ভালো করে ডিসক্রাইব করে দিলাম, ওগুলাই লিখে দিবেন। এন্ড ডিরেক্ট কুম টেস্ট মানে হচ্ছে ওইটাই যে আমরা আরবিসিটা নিব, এটা হচ্ছে আমরা একটা কন্টেনারে রাখবো, আর যদি আরবিসি তে অ্যান্টিবডি আসে which is causing hemolysis, then after addition of Coombs reagent we will get agglutination, and this will confirm that this will help in confirmation of congenital hemolytic anemia of newborn. So this was direct Coombs test. এখন লিউকেময়েড রিঅ্যাকশন মধ্যে আসি। তো আজকে দুইটা স্লাইডটা বাকি আছে, তারপর মোটামুটি শেষ। এই দুইটা স্লাইডটা একটু ডিসকাস করি। হোয়াট ইজ লিউকেময়েড রিঅ্যাকশন? লিউকেময়েড রিঅ্যাকশন মানে হচ্ছে যে leukemioid reaction can be defined as the condition which resembles leukemia clinically, and blood findings also reveals condition like leukemia, মানে সবকিছু লিউকেমিয়া মতো হবে, ক্লিনিক্যাল ফাইন্ডিং ও লিউকেমিয়া মতো হবে, এন্ড ব্লাড ফাইন্ডিং টাও লিউকেমিয়া মতো হবে, বাট একটা মেজর ডিফারেন্স আছে, দ্যাট বোন ম্যারো ফাইন্ডিং উইল নট রিভিল লিউকেমিয়া। আমি আবার ডেফিনিশন রিপিট করতেছি। Leukemioid reaction can be defined as the condition which reveals leukemia clinically and on blood film, but doesn't reveal leukemia on marrow examination. This is called leukemia. এখন leukemioid reaction এর ভাগ আছে, myeloid leukemioid reaction and লিম্ফোয়েড লিউকেমিয়ার রিঅ্যাকশন, দুইটা আছে, মাইলয়েড লিউকেমিয়ার রিঅ্যাকশন এন্ড লিম্ফোয়েড লিউকেমিয়ার রিঅ্যাকশন আছে। এখন কেন হয় লিউকেমিয়ার রিঅ্যাকশন? লিউকেমিয়ার রিঅ্যাকশনটা কেন হয় যে এনি কারণে, যদি কোনো কারণে ইফ देयर इज সিভিয়ার রাইজ অফ, মানে
সিগনিফিকেন্ট রাইজ অফ ডব্লিউবিসি, তখন মানে এটা লিউকেমিয়ার মতো একটা কন্ডিশন ফর্ম করে, মানে ক্যান্সার হয়ে ডব্লিউবিসি এর ক্যান্সার হয়ে গেছে, যার জন্য খুবই বাড়ে গেছে। ধরেন যে নর্মাল কাউন্ট হচ্ছে 4000 টু 11000, ধরেন যে 60,000 70,000 80,000 মতো গেছে, তখন লিউকেমিয়ার রিয়াকশন হবে। তো মাইলয়েড লিউকেমিয়ার রিয়াকশনের কথা বলি। নাম্বার 1 হচ্ছে সিভিয়ার ইনফেকশন, নাম্বার 2 হচ্ছে বার্ন। এখন লিম্ফয়েড লিউকেমিয়ার রিয়াকশন বলি। নাম্বার 1 হচ্ছে টিউবারকুলোসিস, নাম্বার 2 হচ্ছে পরটুসিস ইনফেকশন, দ্যাট ইজ উফিং কফ ইনফেকশন। তো এটা ছিল হচ্ছে লিউকেমিয়ার রিয়াকশনের টাইপস গুলা। এখন ডিফারেন্স বলি একটু লিউকেমিয়া এন্ড লিউকেমিয়ার রিয়াকশনে। নাম্বার 1 সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্সটা হচ্ছে, যেটা আমি আগেই বলে দেই, আগেই মেনশন করা ভালো, যে বোন ম্যারো ফাইন্ডিংস। In bone marrow findings, we will find hypercellularity in case of leukemia, and there will be increase in cells of respective series, that is myeloblast for myeloblastic leukemia and leukoblast for leukemyastic leukemia. But bone marrow finding will be normal in case of leukemoid reaction. Number 1 সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইন্ডিং। এটাই বললে কথা শেষ। ভাইবাতে যদি এটাই বলেন তাহলে শেষ, মানে হচ্ছে মানে মানে অ্যান্সার ভালো হবে, অ্যাকসেপ্ট করা যাবে। কারণ হচ্ছে যে লিউকেমিয়া আর লিউকেমিয়া রিঅ্যাকশনের মধ্যে ক্লিনিক্যাল ফিচার তো সেমই আছে, ব্লাড ফাইন্ডিং গুলাও সেমই আছে, শুধু ডিফারেন্স কি থাকে? তো ডিফারেন্স থাকে শুধু বোন ম্যারো পিকচার। তো এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাইন্স এন্ড সিমটমস। সাইন্স এন্ড সিমটমস হচ্ছে লিউকেমিয়া রিঅ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে পার্টিকুলার ডিজিজের সাইন্স এন্ড সিমটম ফর্ম শো করবে। ফর এক্সাম্পল, যদি টিউবারকুলোসিস আছে, যদি টিউবারকুলোসিসের জন্য লিম্ফয়েড লিউকেমিয়া রিঅ্যাকশন হচ্ছে, তখন আমরা ফিচারগুলো পাবো, লাইক evening rise of temperature, low grade fever, weight loss, lymphadenopathy, cough, hemoptysis, এগুলা পাবো। তবে লিউকেমিয়াতে তো আমরা এই টিপিক্যাল ফিচার গুলা পাবো না ডিজিজের, আমরা পাবো ওই তিনটা ফিচার, অ্যানিমিয়া, ফিভার এন্ড ব্লিডিং ম্যানিফেস্টেশন। এখানে থার্ড পয়েন্টে আসি। Toxic granules will be seen in case of leukemia reaction due to infection, whereas toxic granules won't be seen in case of লিউকেমিয়া। মানে লিউকেমিয়াতে তো ও তো পাওয়া যায় না। আর আমি ডব্লিউবিসি কাউন্টের কথা বলি। ডব্লিউবিসি কাউন্ট will go above 1 lakh per cubic millimeter of blood in case of leukemia, but it won't show that much of severe rise in case of leukemoid reaction. It may only go up to 60,000 or 70,000, not likely beyond 80,000 per cubic millimeter. নোট করেন যে নরমাল ডব্লিউবিসি কাউন্টটা হচ্ছে 4000 টু 11000। তো এটা ছিল লিউকেময়েড রিঅ্যাকশনের ডেফিনিশন এন্ড ক্লাসিফিকেশন এন্ড ডিফারেন্সেস উইথ লিউকেমিয়া। এখন আসি আমরা, তো হোয়াট ইজ লিউকেমিয়ার রিঅ্যাকশন ডিসকাস করলাম। হোয়াট ইজ লিউকো ইরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার? তো লিউকো ইরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচারে তিনটা কথা লিখবো আমরা। নাম্বার 1 হচ্ছে উই উইল গেট erythroblast or reticulocyte, number 1. Number 2 টা হচ্ছে we will get leucoblast, and number 3 টা হচ্ছে we will get large platelets, that is megakaryocyte। মানে ওই সেল, বোন ম্যারো এর সেলগুলাই, ইম্যাচিউর সেলগুলাই যখন একবারেই ইম্যাচিউর ফর্মে ব্লাড, পেরিফেরাল ব্লাডে চলে আসে, তখন এই কন্ডিশনকে বলা হয় লিউকো ইরিথ্রোব্লাস্টিক কন্ডিশন। এই কন্ডিশনটা কখন দেখা যাবে? যে যখন এই কন্ডিশনটা দেখা যাবে হচ্ছে লিউকেমিয়া ক্ষেত্রেই দেখা যাবে, সিজিএল ক্ষেত্রেই দেখা যাবে, যে যখন আমরা হচ্ছে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর উইথ দ্যাট ইজ ইমিটিনিউমের থেরাপি দিছি, তখন এই কন্ডিশনটা দেখা যেতে পারে। এখন হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট লিউকেমিয়া ফ্রম লিউকেমিয়া রিঅ্যাকশন? আমি বলে দিলাম, বোন ম্যারো কথাটা অবশ্যই নাম্বার 1 মেনশন করবেন, কারণ হচ্ছে যে এটাই মেন। তারপর হচ্ছে ইননিউমারেট ডিফারেন্স বিটুইন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এন্ড সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া, অর হোয়াট ডু ইউ মিন বাই সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া। এখন আমি একটু সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়ার কথা বলি। লিউকেমিয়াতে তো ডব্লিউবিসি কাউন্টটা বাড়ে, কিন্তু সাবলিউকেমিক, সাব মানে হচ্ছে কম, যখন সব ওয়ার্ডটা আসবে তখন ভাববেন, তখন ধরবেন যে কম। সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া মানে হচ্ছে, মানে লিউকেমিয়াতে তো ডব্লিউবিসি কাউন্ট বেশি ছিল এন্ড বাকি কাউন্ট গুলা, বাকি সেলের কাউন্ট গুলা কম ছিল, বাট সাব লিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়াতে বাকি সেলগুলা কাউন্ট তো কম থাকবেই, সাথে সাথে হচ্ছে ডব্লিউবিসি কাউন্টটাও কম হয়ে যাবে। এই জন্য একে বলা হয় সাব লিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া। সো ইট ইজ দ্য কন্ডিশন
it is the typical condition of acute leukemia in which WBC count decreases below 4,000 per cubic millimeter of blood. This is subleukemic acute leukemia. এখন যদি ম্যারো ফাইন্ডিং করি or PBF ফাইন্ডিং করি, সরি, এখন যদি ব্লাড কাউন্ট করি তো আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এন্ড সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া তো সেম পাবো, দুইটাতেই তো প্যানসাইটোপেনিয়া থাকবে। তো দুইটাতেই প্যানসাইটোপেনিয়া থাকবে। এখন ডিফারেন্সিয়েট করব কিভাবে? তো ডিফারেন্সিয়েট করা যায় নাম্বার 1 সাইন এন্ড সিম্পটম, মানে হচ্ছে লিম্ফাডেনোপ্যাথি থাকবে লিউকেমিয়াতে, সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়াতে, বাট ইট উইল বি অ্যাবসেন্ট ইন কেস অফ aplastic anemia. Organomegaly থাকবে in case of acute leukemia, but it will be absent in case of aplastic anemia. Bony tenderness will be present in case of acute leukemia, but it will be absent in case of aplastic anemia. তো এটা ছিল ডিফারেন্স। এন্ড মেইন ডিফারেন্সটা আপনারা লিখবেন যে বোন ম্যারোর মধ্যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আমরা হচ্ছে হাইপোসেলুলার অর অসেলুলার বোন ম্যারো পাবো উইথ increased infiltration of fat or subleukemic acute leukemia হচ্ছে বোন ম্যারো ফাইন্ডিংটা অত সিভিয়ার সিগনিফিকেন্ট থাকবে না, অত সিভিয়ার অ্যাপ্লাসিয়া আর হাইপোপ্লাসিয়া থাকবে না। তো দিস ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন acute leukemia, subleukemic acute leukemia and aplastic anemia. এখন এই স্লাইডটাও শেষ, মোটামুটি আমি এই ডিসকাস করে ফেললাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সাবলিউকেমিয়া সবগুলা। এখন শেষের স্লাইডটা আসি, হোয়াট ইজ লিউকেমিয়াইড রিঅ্যাকশন। আমি বলেই দিলাম যে ক্লিনিক্যালি এন্ড ব্লাড পিকচার লাইক লিউকেমিয়া, বাট বোন ম্যারো ফাইন্ডিং ইজ ডিফারেন্ট ফ্রম লিউকেমিয়া। লিউকো ইরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার, এটাও আমি বলে দিলাম যে ব্লাডে পাবো আমরা ইরিথ্রোব্লাস্ট, immature WBC and large platelets. Subleukemic acute leukemia টাও বলে দিলাম, আর লিউকেমিয়ার ব্লাড পিকচারটাও বলে দিলাম। এখন লাস্ট শেষের হয়েছে কি দ্য ম্যারো পিকচার অফ সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া। ম্যারো পিকচার অফ সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়াটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়ার মতোই থাকবে, বাট এখানে হচ্ছে গ্র্যানুলোপোয়েসিস অর লিম্ফোপোয়েসিস, মেইনলি গ্র্যানুলোপোয়েসিস, যেহেতু লিম্ফোপোয়েসিস তো লিম্ফ নোডে হয়। তো granulopoiesis will not be increased, rather granulopoiesis will be suppressed, মানে হচ্ছে তিনটা বোন ম্যারো হাইপোসেলুলার হবে, but it won't be acellular or it won't be so much suppressed like that of aplastic anemia. মানে হচ্ছে আমি আবার রিপিট করতেছি, এটা লাস্ট কোশ্চেন এন্ড লাস্ট স্লাইড। তো সেলুলারিটি হচ্ছে হাইপোসেলুলার নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে erythropoiesis depressed, granulopoiesis depressed, but there will be blast cell. Granulopoiesis will be depressed, but there will be blast cell, either myeloblast or lymphoblast, depending upon the type of leukemia. Acute এর ক্ষেত্রে and for chronic এর ক্ষেত্রে we will get myelocyte or lymphocyte, সাথে সাথে মেগাকারিওপোয়েসিসটাও ডিপ্রেসড থাকবে। এন্ড হচ্ছে and difference from aplastic anemia, আমি আবার বলতেছি কি যে aplastic anemia তে আমরা blast cell পাবো না, but we will get blast cell in case of subleukemic acute leukemia, and for aplastic anemia we will get numerous fat cells, numerous fat infiltration, but we won't get significant fat infiltration in case of subleukemic acute leukemia. তো আজকে এটা শেষ, মোটামুটি আমি চেষ্টা করলাম আপনাদেরকে কনসেপ্ট দেওয়ার জন্য। আজকে আমি হচ্ছে দুইটা বই থেকে প্রিপেয়ার করছিলাম, একটা হচ্ছে ডিগ্রুচি বই আর একটা হচ্ছে ডেভিডসন বই। আমি রবিন্সটা দেখি নাই, কারণ হচ্ছে যে রবিন্সে হচ্ছে ভালো করে হেমাটোলজি নাই, তো আমি এই জন্য ডিগ্রুচি এন্ড ডেভিডসন ফলো করছি। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করতেছি আপনারা ডিগ্রুচি ফলো করবেন। তো আশা করি সেশন দেখতেছেন, তা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত লিউকেমিয়া এবং হচ্ছে হলো যে অ্যানিমিয়া টপিক গুলা এত ক্লিয়ার ভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর হচ্ছে হলো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং ভাইয়ার সেশনটি পুরোটা দেখার জন্য। আমরা নেক্সট দিন ভাইয়াকে নিয়ে আবার হচ্ছে হলো আমাদের পরবর্তী কোনো টপিক নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এক্সিসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।